Okay, we have come back again. So thank you so much for being patient. We'll start our class, but before starting class, I would like to share some opinion with you. বাংলায় বলি সেটা হচ্ছে যে জব সিকার্স আমরা যারা আছি আমরা মনে করি অনেকে যে মনে হয় জবের জন্য প্রিপারেশন নিতে গেলে আমরা বড় একটা ভলিউমের বই যদি পড়ি মনে হয় তাইলেই আমরা পরীক্ষায় সফল হব। আসলে ব্যাপারটা তা না। জব প্রিপারেশনের জন্য আমাদের মেইন জিনিস যেটা সেটা হলো কোয়েশ্চেন প্যাটার্ন আন্ডারস্ট্যান্ডিং। কোয়েশ্চেন প্যাটার্ন বুঝতে হবে। কোয়েশ্চেন প্যাটার্ন বুঝে টু দ্য পয়েন্ট আমাদেরকে স্টাডি করতে হবে। অনেক বেশি পড়ার সময় আমাদের নেই, আর অনেক বেশি পড়লে মনেও থাকে না, অযথা পরিশ্রম হয়। তো যেই কারণে টু দ্য পয়েন্ট পড়তে হয়। এই কারণে প্রশ্নগুলো বারবার স্টাডি করতে হয়। যে প্রশ্নগুলো বিগত সময়ে আসছে এই প্রশ্নগুলো আপনি বারবার স্টাডি করলে আইডিয়া পেয়ে যাবেন যে কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেনটা আসে, ঠিক ওই জায়গায় পড়তে হবে। যেমন প্রিভিয়াস আমার এক্সপেরিয়েন্স থেকে আমি বলতে পারি, কারণ আমি মানে ইংলিশের কথাই বলি, যেহেতু ইংলিশ ক্লাস নিচ্ছি, অন্যান্যগুলো বলতে পারি। তো ইংলিশে যেমন আমি দেখি যে কিছু কিছু কমন ফ্রেজ আছে, এগুলো আসে আউট অ্যান্ড আউট। এটা আমি কয়েকবার আমার পরীক্ষায় পেয়েছি। আউট অ্যান্ড আউট মানে থ্রুলি বা পুরোপুরি। এরপরে মেড ইন স্পেস মানে প্রথম বক্তব্য, সোয়ান সং, এভাবে কিছু কিছু মানে দেখেছি একদম আসে। এটা আমি কেমনে বুঝলাম, মানে অনেকগুলো প্রশ্ন স্টাডি করার কারণে, আমি নিজে পরীক্ষা দেওয়ার কারণে এই প্রশ্ন প্যাটার্নটা আমি বুঝতাম। এই কারণে আমার পরবর্তীতে কোনো পরীক্ষা দিতে অত বেগ পেতে হয়নি। আমি খুব বেশি পড়তেও হয়নি। কোনো প্যারাও নেই। আমার মনে হয়েছে যে আমি এই সাইটগুলো বা এই বিষয়গুলো যদি আমি দেখে যাই তাহলে পরীক্ষায় আসবে এবং আমি পাস করব। এমসিকিউ টিকে যাব। তাই হইছে। ব্যাপারটা আসলে তাই। তো আপনারা যখন স্টাডি করবেন, মানে বড় একটা বই নিয়ে পড়তে হবে তা না। পড়তে হবে টু দ্য পয়েন্ট। এখন টু দ্য পয়েন্ট অনেক সময় আমরা বুঝতে পারি না। যারা নিউ জব সিকার্স তারা আমরা বুঝতে পারি না। আর এইজন্য এই তাদরিসে আমরা আপনাদের জন্য যে লেসন প্ল্যান, এটা কিন্তু আমরা ওইভাবে সাজিয়েছি যে এগুলো পরীক্ষায় আসবে। খুব বেশি পড়াবো না আমরা। অল্প পড়াবো কিন্তু খুবই এফেক্টিভ। এই ক্লাসটা আপনাদের ধৈর্যের সাথে করতে হবে। কিন্তু ব্যাপার হয় কি, আমাদের মধ্যে অনেকে অধৈর্য হয়ে যায়, মনে করে যে আচ্ছা এই যা পড়ায় এগুলো পড়লে কি আমাদের পরীক্ষা আসবে, এরকম একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে, যে কারণে আসলে তাদের কিছু হয় না। এই কারণে যে কটাই পড়ায় এ কটা খুব এফেক্টিভলি যদি আপনি মানে অ্যাবজর্ব করতে পারেন, নিজে যদি এগুলো শিখতে পারেন, এগুলি পরীক্ষায় থাকবে। এর মানে তাহলেই মূলত আপনি দক্ষ হয়ে যাবেন, আপনার পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন হয়ে যাবে। কিন্তু যদি মানে দোটানার মধ্যে না এটা পড়া হবে না, আরো বেশি পড়তে হবে, আবার টাইম কি মানে অন্যভাবে অন্যরকম চিন্তা করলেন, তাহলেই কিন্তু আপনি বিপদে পড়ে গেলেন। সো এই জিনিসটা করা যাবে না। ঠিক আছে? আর তাদরিসের সাথে লেগে থাকেন। আমি ইংলিশের জন্য 18 থেকে 20টা ক্লাস নেব। 18 থেকে 20টা ক্লাস যদি আপনারা করেন, ইংলিশে 25 মার্কসের পরীক্ষা হলে 20 অ্যাবভ পাবেন ইনশাল্লাহ। 20 অ্যাবভ, আই ডু বিলিভ দ্যাট আপনার 20 অ্যাবভ পাবেন। তবে ক্লাসগুলো পরিপূর্ণভাবে করতে হবে, যে ক্লাস থাকবে সেগুলো সেগুলো করতে হবে। দেন আপনারা ভালো নাম্বার পাবেন। এই হলো ব্যাপার। সো তারাবির পর পর অনেক বেশি কথা আর বলবো না, আমরা সরাসরি আমাদের মূল কাজে চলে যাই। সেটা হচ্ছে যে আলোচনায় চলে যাই। আজকে যা পড়াবো খুবই গুরুত্বপূর্ণ, সবাই মন দিয়ে একটু দেখবেন। ক্লাস নং 2, এভাবে 20টা ক্লাস নেব আপনাদের। আচ্ছা, প্রথমেই দেখেন পাস আউট। পাস আউটটা একটু দেখেন। ফয়সাল ভাই, বাবু ভাই আছেন? এই যে এইটা আসে না। হ্যাঁ, এখানে। তারপর
থ্রি ডট আমার বলেন, আমি করি। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। পাস আউট, এটা একটা ইডিয়ম ফ্রেজ, পাস আউট। এই পাস দিয়ে অনেকগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষা আসছে। পাস আউট, পাস আউট মানে কি? ডাই, ডাই মানে মারা যাওয়া। তারপরে ডিসঅ্যাপিয়ার মানে অদৃশ্য হয়ে যাওয়া, ক্রস মানে অতিক্রম করা, ফেইন্ট মানে মূর্ছা যাওয়া। তো পাস আউটের অর্থ হবে ইডিয়ম ফ্রেজ, পাস আউটের অর্থ হলো ফেইন্ট, মূর্ছা যাওয়া, মূর্ছা যাওয়া। এখন পাস আউট নিয়ে আমি কিছু কথা বলতে চাই। পাস আউট নিয়ে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে কি বলবো, পাস আউট নিয়ে বলবো, পাস আউটের অর্থ হলো ফেইন্ট মানে মূর্ছা যাওয়া, মানে অজ্ঞান হয়ে যাওয়া। এই পাস আউট নিয়ে, পাস নিয়ে অনেক কিছু পাবেন। পাস নিয়ে আমি যেগুলো পেয়েছি, যেমন পাস অ্যাওয়ে, এটা পেতে পারেন আপনারা পরীক্ষায়। তাহলে এটা খুব ভালোভাবে, এই পাস নিয়ে যে শব্দগুলো আছে এটা ভালো করে পড়ান। পাস অ্যাওয়ে, পাস অ্যাওয়ে মানে হলো ডাই, মারা যাওয়া, ঠিক আছে? তাহলে এটা মনে রাখবেন সবাই। কি কি মনে রাখবেন? পাস আউট, পাস অ্যাওয়ে। পাস আউট মানে মূর্ছা যাওয়া, ফেইন্ট, আর পাস অ্যাওয়ে মানে ডাই, মারা যাওয়া, ঠিক আছে? এটা মনে রাখলেই হয়ে যাবে। আমরা তারপরেরটায় যাই। তারপরে দেয়া আছে, কি দেয়া আছে? তারপরে দেয়া আছে দ্য পুলিশ ইজ লুকিং ডেজ দ্য মাদার। আসলে এটা মাদার না, এটা পরীক্ষায় মাদার হিসাবে দিয়েছে, এটা ভুল। এটা হবে ম্যাটার। ম্যাটার মানে বিষয়, ঠিক আছে? পুলিশ শব্দটা যেহেতু আসছে, পুলিশ মানে পুলিশ, পুলিশের কাজ কি? লুকিং মানে, লুক টু মানে কারো প্রতি, কোনো দৃশ্যের প্রতি তাকানো, লুক অন মানে তাও তাকানো, লুক অ্যাট মানে তাকানো। তো এখন এই লুক ইনটু এর সাথে যদি লুক ইনটু, লুকিং ইনটু যদি ব্যবহার করে, অর্থ হলো তদন্ত করা, ঠিক আছে? ইনভেস্টিগেট অর্থ হয়, ঠিক আছে? তাহলে দ্য পুলিশ ইজ লুকিং ইনটু দ্য ম্যাটার, পুলিশ বিষয়টি তদন্ত করতেছে। লুকিং ইনটু, লুক ইনটু মানে তদন্ত করা, লুক অ্যাট মানে দেখা। তো লুকিং ইনটু হবে এখানে, পুলিশ যেহেতু আছে তাহলে পুলিশ তদন্ত করে, তাহলে দ্য পুলিশ ইজ লুকিং ইনটু দ্য ম্যাটার। তাহলে উত্তরটা হবে লুকিং ইনটু, লুক ইনটু, এটা মনে রাখতে হবে। লুক ইনটু মানে তদন্ত করা, ঠিক আছে? আমরা পরেরটায় যাই। পরে দেয়া আছে দ্য ফ্রেজ ম্যান অফ ফার্স। ম্যান অফ ফার্সের অর্থ হলো ট্যালেন্টেড, ট্যালেন্টেড ব্যক্তি। সিনসিয়ার মানে সময়নিষ্ঠ, ওর্থলেস মানে কি বলে, একদম মূল্যহীন। তারপর অনেস্ট, অনেস্ট মানে সৎ, আর ট্যালেন্টেড মানে জ্ঞানী। তাহলে এখানে ম্যান অফ ফার্স মানে ট্যালেন্টেড হবে। এটাও অনেক পরীক্ষা আসছে, ম্যান অফ ফার্স, এটা ফ্রেজ। এগুলো মেমোরাইজ করতে হবে, এগুলো শিখে নিতে হবে। তাহলে ম্যান অফ ফার্স এর অর্থ কি? ম্যান অফ ফার্সের অর্থ হলো, ম্যান অফ ফার্সের অর্থ হলো ট্যালেন্টেড। আপনারা যেটা করবেন সেটা হলো যে কমেন্টটার সাথে সাথে কিন্তু আমি যেটা পড়াই এটা কমেন্টও আপনারা দিয়ে দিন, তাইলে হবে কি আপনার পড়াটা কিন্তু এইখানেই হয়ে যাবে, ক্লাসের মধ্যেই হয়ে যাবে। ওকে, প্রত্যেকে আপনাদের কাছে আমি যেটা বলবো সেটা হলো যে আমি যেই পড়াগুলো পড়াই ওইটার সাথে সাথে আপনি মানে কমেন্টস দিয়ে দিন, তাহলে আপনার লেখা হয়ে যাবে। এই লেখার মাধ্যমে আপনার কিন্তু এটা এটা এখানেই অনেকটা পড়া হয়ে যাবে। এই জিনিসটা করবেন, শুধু দেখবেন না, লিখবেনও, কমেন্টস করতে থাকবেন, মানে অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাক্টিভ থাকলেই হবে। আমরা পরেরটায় যাই। পরেরটা দেওয়া আছে কি? পরেরটা বলেন তো কি হবে? সেলেক্ট দ্য সেম মিনিং প্রাগমেটিক। প্রাগমেটিকের অর্থ হলো, ও সরি, প্রাগমেটিক এর অর্থ হলো বাস্তবিক, বাস্তবিক, ঠিক আছে? প্রাগমেটিক এর অর্থ হলো বাস্তবিক। তো এখানে আমরা দেখি ওয়েস্টফুল মানে অপচয় করে, প্রোডাক্টিভ মানে উৎপন্নমূলক। তাহলে এখানে এই প্রাগমেটিকের সাথে যেটা মিলে সেটা হলো প্র্যাকটিক্যাল। এটা দেখেই বোঝা যায় প্র্যাগমেটিক এটা বাস্তবিক, প্র্যাকটিক্যালও বাস্তবিক। সবাই কমেন্টসে এটা দিয়ে দেন, কমেন্টসে দ্রুত কমেন্টসে দিয়ে যাবেন, তাহলে আপনাদের পড়াটা দ্রুত হয়ে যাবে। ওকে, প্র্যাগমেটিক মানে প্র্যাকটিক্যাল, প্র্যাগমেটিক মানে প্র্যাকটিক্যাল। ওকে, আমরা পরেরটায় যাই। পরেরটায় কি আছে? অ্যান্টোনিম। অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। অ্যালাই, অ্যালাই মানে হলো মৈত্রী, মানে বন্ধু, বন্ধুত্ব, বন্ধু। তাহলে এখানে কোনটা আছে বন্ধু? এটা দেখলেই বোঝা যায়।
এখানে এই যে বন্ধু আছে অনেকগুলাই। তো এখন এটার বিপরীত শব্দ বসাতে হবে। বন্ধুর বিপরীত শব্দ কি এটা আমরা সবাই জানি। বন্ধুর বিপরীত শব্দ হলো শত্রু, এনিমি। তাহলে এলাই এর অর্থ হবে, এলাই এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে কি, এনিমি। এলাই এর বিপরীত শব্দ হবে এনিমি। কমেন্টসে সবাই দিয়ে দিবেন, সবাই কমেন্টস করবেন। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি you are 20 persons are in my class, so everybody has to comment here, because if you comment in the comment box, it will be very much helpful for you to learn this lesson. Okay, and it will stay in your mind, it will bear in your mind. That's why you have to comment and you have to be active, you have to adhere to me, and this is how you have to practice, otherwise you will forget. আমরা পরেরটায় যাই। পরেরটায় কি আছে, পরেরটায় দেয়া আছে হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড। যদি আমার একটা পাখির মতো ডানা থাকতো, মেক ইট অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ বানাতে বলছে। অ্যাসার্টিভ বানাতে হলে একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো এই যে হ্যাড আই, অ্যাসার্টিভ যদি বানাতে বলে তাহলে হ্যাড আই এর জায়গায় আই উইশ বসাই দিলে হয়ে যায়, বাকিটা ঠিক থাকবে। ঠিক আছে, আই উইশ বসাই দিতে হবে। হ্যাড আই যদি থাকে তাহলে কি করতে হবে, এই যে আই উইশ বসাতে হবে। হ্যাড আই এটা তো আছে, আইটা সামনে নিয়ে আসতে হবে, আর এর আগে আই উইশ বসাই দিতে হবে, তাহলে হয়ে যাবে। আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ দ্য বার্ড। আমি আবারও বলে দিচ্ছি যে ওকে, তাহলে এটার কি হবে, এটা হবে আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ বার্ড। আই উইশ আই হ্যাভ দ্য উইংস অফ দ্য বার্ড। আমার যদি একটা পাখির মতো ডানা থাকতো, তাহলে এটা কি হবে, এই যে হ্যাড আই আছে, আইটা সাবজেক্টের আগে নিয়ে আস, ভার্বের আগে নিয়ে আসতে হবে, আই হ্যাড এবং আই উইশটা যোগ করতে হবে, তাহলে হয়ে যাবে। সবাই কমেন্টস এটা দিয়ে দেন। এইগুলো কিন্তু সেভারাল টাইম পরীক্ষা, শুধু এনটিএসসি না, বিভিন্ন পরীক্ষায় কিন্তু এগুলো আসে। সো কমেন্টস করতে কেউ কৃপণতা করবেন না, সবাই কমেন্টস করেন। আমি দেখতেছি আপনার 20 জন আছেন এবং প্রত্যেকের পড়াটা যাতে হয়ে যায়, প্রত্যেকের পড়াটা যাতে হয়ে যায়, আমি এটা চাই। সো সবাই কমেন্টস করবেন। তাহলে এখানে কমেন্ট, এটা কোনটা হবে, এখানে হবে আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ দ্য বার্ড। আই উইশ আই হ্যাড দ্য উইংস, আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড বা অফ দ্য বার্ড। ঠিক আছে, প্রাগমেটিকের বাকিগুলোর অর্থ বললে ভালো হয়। আচ্ছা, প্রাগমেটিকের বাকি অর্থ কি আছে দেখি একটু। আচ্ছা, এটা বলে দিচ্ছি। ওয়েস্টফুল, ওয়েস্ট মানে অপচয় করা, ওয়েস্টফুল মানে অপচয়পূর্ণ। প্রোডাক্টিভ, প্রডিউস মানে উৎপন্ন, যেখানে উৎপন্ন হয় তাহলে উৎপাদন, উৎপাদনমূলক। প্র্যাকটিক্যাল মানে বাস্তবিক। আর ফুসি মানে উচ্ছৃঙ্খল, ফুসি মানে উচ্ছৃঙ্খল, ফুসি উচ্ছৃঙ্খল। ওকে, বলে দিলাম। তাহলে আমরা এবার সামনে যাই। 7 নম্বরে চলে যায়। 7 নম্বরে দেয়া আছে কি, 7 নম্বরে দেয়া আছে যে হি গট ড্যাশ হিজ ইলনেস ইন 2 উইকস, মানে 2 সপ্তাহের মধ্যে হিজ ইলনেস, তার অসুস্থতা, তার অসুস্থতা মনে রাখবেন। গেট ওভার মানে সুস্থ হয়ে যাওয়া বা আরোগ্য লাভ করা। গেট ওভার মানে সুস্থ হয়ে যাওয়া বা আরোগ্য লাভ করা, তাহলে এখানে হবে ওভার। হি গট ওভার হিজ ইলনেস, সে তার মানে অসুস্থতা থেকে আরোগ্য লাভ করলো ইন 2 উইকস, 2 সপ্তাহে। 2 সপ্তাহে সে অসুস্থতা থেকে আরোগ্য লাভ করলো। তাহলে গেট ওভার, এটা মনে রাখতে হবে, গেট ওভার মানে আরোগ্য লাভ করা।
আমরা সামনে চলে যাই। গেট ওভার মানে আরোগ্য লাভ করা। সবাই কমেন্টসে এটা দিয়ে দেন, সবাই কমেন্টসে দিয়ে দেন গেট ওভার, তাহলে এটা মনে থাকবে। এটা কিভাবে দিবেন? গেট ওভার ইকুয়াল টু আরোগ্য লাভ করা, গেট ওভার ইকুয়াল টু আরোগ্য লাভ, এভাবে অর্থ সহকারে দিয়ে দিবেন, তাহলে আপনাদের পড়া হয়ে যাবে। তারপরে কি আছে? মাই আঙ্কেল অ্যারাইভড ওয়াইল আই কুক দ্য ডিনার। আচ্ছা, এখানে ওয়াইল আছে, আই কুক ব্র্যাকেটে কুক দেওয়া আছে। এখন কি করতে হবে? ওয়াইলটা খেয়াল করবেন। ওয়াইল ওয়াইল আছে এরকম সেন্টেন্সের প্রথম অংশটা যদি পাস্ট টেন্স থাকে তাইলে ওয়াইলের পরের অংশটা হবে পাস্ট কন্টিনিউয়াস, মানে প্রথম অংশটা পাস্ট ইনডিফিনিট হলে পরেরটা হলো পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট ইনডিফিনিট কোনটা? সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। আর ফার্স্ট কন্টিনিউয়াস কোনটা? সাবজেক্ট, এরপরে এম ইজ ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি। সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্ব আইএনজি, তো আই এর সাথে হয় ওয়াজ, তাহলে আই ওয়াজ কুকিং হবে। ঠিক আছে, ওয়াজ কুকিং হবে। তাহলে ওয়াজ কুকিং কই আছে? অপশন গ, এটা হবে সঠিক অ্যান্সার। মাই আঙ্কেল অ্যারাইভড, আমার কাকা এসেছিলেন, ওয়াইল আই ওয়াজ কুকিং দ্য ডিনার, যখন আমি রাতের খাবার রান্না করতেছিলাম। মাই আঙ্কেল অ্যারাইভড, মাই আঙ্কেল অ্যারাইভড, আমার কাকা এসেছিলেন, ওয়াইল আই ওয়াজ কুকিং দ্য ডিনার, যখন আমি খাবার রান্না করতেছিলাম। ঠিক আছে, তাহলে সবাই কমেন্টস এটা জানিয়ে দেন, আই ওয়াজ কুকিং দ্য ডিনার, আই ওয়াজ কুকিং দ্য ডিনার। আবারও বলে দিচ্ছি, ওয়াইল দিয়ে যে আসে এগুলো কিন্তু পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষায় এগুলো আসে, খুবই মানে কমন বিষয়গুলো আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সো মানে এই যে ওয়াইল আছে, ওয়াইলের এই অংশটা কি আছে? ফার্স্ট ইনডিফিনিট আছে, ফার্স্ট ইনডিফিনিট, তাহলে ওয়াইলের পরের অংশটা কি করতে হবে? ফার্স্ট কন্টিনিউয়াস দিয়ে দিতে হবে। ওয়াইল আই ওয়াজ কুকিং দ্য ডিনার, ওয়াইল আই ওয়াজ কুকিং দ্য ডিনার, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট, এরপরে ওয়াজ ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি, তাহলে আই ওয়াজ কুকিং হবে, এখানে হবে আই ওয়াজ কুকিং। ওকে, তাহলে আমরা পরেরটায় চলে যেতে পারি। পরেরটা কি আছে? পরেরটা দেয়া আছে, হি অ্যাডভাইসড মি গিভ স্মোকিং, গিভ স্মোকিং। তো এখানে গিভ আপ হবে, গিভ আপ মানে হলো কোনো কিছু ত্যাগ করা, বাদ দেওয়া, এটা গিভ আপ। তো মনে রাখতে হবে এই অ্যাডভাইসড ভার্বের পরে ইনফিনিটিভ হয়। অ্যাডভাইস ভার্বের পরে কি হয়? ইনফিনিটিভ হয়। অ্যাডভাইস ভার্বের পরে কি হয়? ইনফিনিটিভ হয়। ইনফিনিটিভটা কি? টু প্লাস ভার্ব ওয়ান, টু প্লাস ভার্ব ওয়ান। অ্যাডভাইস শব্দটা আপনি যেখানে দেখবেন, অ্যাডভাইস শব্দটা যেখানে দেখবেন, এরপরে টু প্লাস ভার্ব ওয়ান হবে। ঠিক আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে এখানে আপনার দেখেই নেন টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে কোনটা? এই যে এটায়। ঠিক আছে, তাহলে এটা হবে সঠিক অ্যান্সার, টু গিভ আপ। হি অ্যাডভাইসড মি, সে আমাকে উপদেশ দিল, টু গিভ আপ স্মোকিং, ধূমপান ত্যাগ করতে, ধূমপান ত্যাগ করতে। আর টু যুক্ত করলে বাংলা ক্রিয়া শেষে তে যুক্ত হয়। গিভ আপ মানে ত্যাগ করা, টু গিভ আপ মানে ত্যাগ করতে, বাদ দিতে, টু গিভ আপ স্মোকিং, ধূমপান বাদ দিতে। ঠিক আছে, ওকে। তো এই গিভিং আপ দেওয়া আছে, অ্যাডভাইসের পরে গিভিং আপ হবে না, সেটা তো বলেই দিলাম। ইন গিভিং আপ এটাও হবে না, এটাও ভুল। ফ্রম গিভিং আপ এটাও হবে না, অ্যাডভাইসের পরে ইনফিনিটিভ হয়, অর্থাৎ টু যুক্ত ভার্ব হয়, তাহলে টু যুক্ত ভার্ব আছে এখানে, অপশন খ, এটা হলো গিয়ে কারেক্ট। ঠিক আছে, টু গিভ আপ হবে। সবাই কমেন্টস করেন, এভরিবডি ইউ হ্যাভ টু কমেন্ট হিয়ার, ইউ গাইজ লিসেন টু মি, trust me, if you comment in the comment box, your lesson will be born in your mind and it will stay in your mind. This is how you have to learn it, otherwise you'll forget. You have to bear in mind that you are here for taking preparation for getting a good job, but if you don't work hard, if you don't study, if you don't be active, it will not be helpful for you. So whatever I will advise, you must have to follow me, you have to comment here, you have to comment in the comment box by writing the correct answer, whatever I am saying. This is your responsibility, and if you continue, this is how, if you continue, you will be expert, and in the long run you'll see that you learn lots of things, you gather lots of knowledge, you have lots of ideas. Okay, your idea will be enriched, but it will not be enriched within one day or overnight. Day by day it will be enriched, but you have to work hard, you have to stay with me, you have to follow my instruction, whatever I am giving to you.
ওকে, সবাই কিন্তু দিচ্ছেন না, আমি দেখতেছি অনেকেই আপনারা আছেন, সবাই কমেন্টস করতেছেন না। কমেন্টস করতে হবে, না হলে কিন্তু হবে না। অ্যাডভাইজের পরে টু যুক্ত ভার্ব হবে। ঠিক আছে, আমরা পরেরটায় যাই। আচ্ছা, এখানে কি আছে? দেয়ার ইজ ড্যাশ টি ইন দ্য কাপ। আচ্ছা, তাহলে এখানে অপশন আছে ভেরি লিটল, ভেরি, এনি, মেনি থেকে আসে। মেনি মানে অনেক, এটা কাউন্টেবল জিনিসের ক্ষেত্রে হয় মেনি শব্দটা। কাউন্টেবল অনেকগুলা বই, মানে একটা দুইটা তিনটা চারটা অনেকগুলা বই, এরকম কাউন্টেবল জিনিসের আগে মেনি হয়। এখানে টি দেওয়া আছে, টি কি কাউন্ট করা যায়? কাউন্টেবল মানে যেটা গণনা করা যায়, টি বা চা গণা যায় না, সো এখানে মেনি হবে না, এটা বাদ। তারপর আছে কি এনি। এনি এটা নেগেটিভ ক্ষেত্রেও এনি ব্যবহৃত হয়, এটাও কাউন্টেবলের ক্ষেত্রে ব্যবহৃত হয়, সো এই কারণে এটাও হবে না। ভেরি, ভেরি মানে খুব, এটাও এখানে হয় না, অ্যাপ্রোপ্রিয়েট হয় না। তাহলে ক নাম্বারটা কি আছে? ভেরি লিটল। ভেরি লিটল মানে খুব কম, এবং এটা আনকাউন্টেবল, যেগুলো গণনা করা যায় না এরকম জিনিসের আগে এটা বসানো যায়। তাহলে এখানে সঠিক উত্তরটা হবে ভেরি লিটল। দেয়ার ইজ ভেরি লিটল টি ইন দ্য কাপ। কাপের মধ্যে খুব কম চা আছে, কাপের ভিতরে খুব কম চা আছে। সবাই কমেন্টসে এটা জানিয়ে দেন। কমেন্টসে ওই ক খ লিখলে হবে না, আপনারা সঠিক উত্তরটা লিখে দিবেন। ক খ লিখলে কিন্তু হবে না, ক খ গ, মানে এটা এখানে তো পরীক্ষা নিচ্ছে না, এখানে জাস্ট আপনাদের যাতে মেমোরাইজ হয় এই কাজটা কিন্তু করতেছে। এই কারণে সঠিক উত্তরটাই লিখতে হবে, সঠিক উত্তরটাই লিখতে হবে। মানে ক দিয়ে যেমন ভেরি লিটল, ভেরি লিটলটা লিখতে হবে, না হলে কিন্তু মেমোরাইজ হবে না। এই ক দিয়ে, টেন দিয়ে, এ ক এটা দিলে কিন্তু আপনাদের মেমোরাইজ হবে না, সেই কাজটা করা যাবে না। উত্তরটাই লিখবেন, ভেরি লিটল আছে ভেরি লিটল লিখবেন। ঠিক আছে, এভাবেই কিন্তু মুখস্থ হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। ঠিক আছে, দেখবেন আজকের পরে আপনাদের এইটা পুরোপুরি আপনাদের কমপ্লিট হয়ে যাবে। আর মানে যারা ইনস্ট্রাক্টর যারা আছে, ট্রেনার যারা আছে, তারা যা ক্লাসে বলে এই জিনিসগুলো মাথার ভিতরে না খুব কাজ করে, এগুলো থাকে মাথার ভিতরে থেকে যায়, এবং এটা ধৈর্য সহকারে যদি কেউ শোনে এসে এগুলো ভোলে না। এই কারণে লেগে থাকতে হবে, এবং যেটা যেটা বলি সেটা অবশ্যই আমাদেরকে মেনটেন করতে হবে। পরেরটা আমরা দেখি, পরেরটা কি আছে? দ্য ওল্ড লেডি, বৃদ্ধা মহিলা, ক্যানট হেল্প দেশে কাপ অফ টি। আচ্ছা, এই ক্যানট হেল্প এই জিনিসটা একটু নোট করে রাখেন আপনাদের কাছে যদি নোট থাকে। ক্যানট হেল্প বা কুড নট হেল্প যদি থাকে, দুইটা জিনিস বলছি, ক্যান নট হেল্প বা কুড নট হেল্প যদি থাকে, এরপরে ভার্বটা আইএনজি হবে, সোজা কথা। ক্যান নট হেল্প, কুড নট হেল্প যদি দেখেন, এরপরে আইএনজি যুক্ত ভার্ব বসাই দেবেন। তাহলে এখানে আইএনজি যুক্ত ভার্ব আছে, এটা আইএনজি যুক্ত না, এটা হচ্ছে টু যুক্ত ভার্ব, এটা হবে না। এখানে আইএনজি আছে বাট এর আগে টু আছে, এটাও হবে না। এখানে আইএনজি নাই, তাহলে এটাও হবে না। তাহলে আইএনজি আছে কোনটায়? হ্যাভিং এ আইএনজি আছে, তাহলে এটা হবে কি সঠিক অ্যান্সার। তাহলে কি বলছি? ক্যানট হেল্প এবং কুড নট হেল্পের পরে যে ভার্ব আসবে আইএনজি বসায় দিতে হবে, অর্থ বুঝি না বুঝি। ক্যানট হেল্প, কুড নট হেল্প আসলে ভার্বের সাথে আইএনজি হয়ে যায়, আইএনজি যুক্ত ভার্ব বসায় দিতে হবে। ঠিক আছে, যারা এটা বুঝতে পেরেছেন তারা ক্যান নট, কুড নট লিখে কমেন্টস করেন দ্রুত। ক্যান নট, ক্যান নট অবলিক কুড নট লিখে কমেন্টস করেন দ্রুত। আমি দেখতে পাচ্ছি আপনারা 16 জন আছেন, 16 জনের 16টা কমেন্টস আমি দেখতে চাই। Be active, you guys, as you have come here to learn this, so you have to learn it in this class. I think in this class you will be able to learn. ওকে, আমরা পরেরটায় যাই। পরেরটায় কি আছে? পরেরটায় আছে এ ট্রু প্যাট্রিয়ট। ট্রু প্যাট্রিয়ট মানে সত্যিকারের দেশপ্রেমিক ক্যান ডাই। ডাই, দেখেন ডাই এর অনেকগুলো অর্থ হয়, ডাই এর অনেকগুলো অর্থ, একটা একটা করে বলি। ডাই এর পরে যদি বাই বসান, ডাই বাই মানে সুইসাইড করা বা আত্মহত্যা করা, বা আকস্মিকভাবে কোনো মৃত্যু বোঝাতে ডাই বাই বলে। ডাই বাই আকস্মিক মৃত্যু, সুইসাইড করার ক্ষেত্রে ডাই বাই হয়। আর ডাই অফ মানে কোনো রোগে মারা যাওয়া, যে কোনো রোগে যদি মারা যায় তাহলে সেটা হলো ডাই অফ। ডাই অফ কোনো রোগে মারা যাওয়া। আর ডাই ইন মানে কোনো যুদ্ধক্ষেত্রে গিয়ে মারা যাওয়া, যুদ্ধক্ষেত্রে গিয়ে যদি মারা যায় সেক্ষেত্রে হয় ডাই ইন। আর ডাই ফর মানে হলো দেশের জন্য মারা যাওয়া, যেমন এই যে জুলাই 24, জুলাই 24 না, যে ঘটনা অনেকে মারা গেছে, তাহলে ডাই ফর দ্য কান্ট্রি। 1971-এ দেশের জন্য অনেক মানুষ মারা গেছে, সেটা ডাই ফর হবে। ঠিক আছে, সো দেশের জন্য মারা যাওয়া বোঝাতে ফর হয়, তাহলে এখানে সঠিক উত্তরটা হবে ফর। এভরিবডি ইউ হ্যাভ টু কমেন্ট হিয়ার, এভরিবডি ইউ হ্যাভ টু কমেন্ট হিয়ার, ডাই ফর, এবং এটার অর্থটা লিখে দিতে হবে। ডাই ফর এবং পাশে এর অর্থটা কি হবে সেটা লিখে দেন। ডাই ফর মানে দেশের জন্য মারা যাওয়া, ডাই ফর মানে দেশের জন্য মারা যাওয়া। ঠিক আছে, কমেন্টস করেন এবং অ্যাক্টিভ থাকেন, কমেন্টস করেন অ্যাক্টিভ থাকেন, এক্সপার্ট হবেন। কমেন্টস করবেন অ্যাক্টিভ থাকেন, কমেন্টস করেন অ্যাক্টিভ থাকেন,
পড়া শিখে যাবেন, পরীক্ষায় ভালো করবেন। ঠিক আছে, ফর লিখলে হবে না, ডাই ফর লিখতে হবে, ডাই ফর লিখতে হবে। পরেরটায় যে আমরা কি আছে, হোয়াট ইজ লটেড ক্যানট বি ব্লটেড, মানে বলে না কপালের খণ্ডন, কপালের লিখন না যায় খণ্ডন, এরকম একটা কথা আছে না, এটা হলো কি হোয়াট ইজ লটেড ক্যানট বি ব্লটেড, এটা অ্যাক্টিভ আছে, এটাকে অ্যাক্টিভ করতে বলছে, প্যাসিভ আছে। কেমনে বুঝলাম এটা প্যাসিভ আছে, দেখেন এই বি, এই যে ক্যানট বি, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, অক্সিলারি ভার্ব আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল আছে। তো এটাকে মানে প্যাসিভ করতে হলে এই কি করতে হবে, মাস্ট বি ব্লট, এটা হবে না। কেন হবে না, এটা প্যাসিভ ফর্ম নাই, সো এটা এটা মাস্ট বি, বি আছে, বি এর পরে সাধারণত ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে বাক্যটা এমনিতেই ভুল আছে, এটা বাদ। তারপরে দ্যাটস উই মাস্ট বি ব্লটেড, উই মাস্ট বি ব্লটেড হোয়াট উই ক্যানট লট, তারপরে উই মাস্ট ব্লট হোয়াট উই ক্যানট লট, তারপরে কি দেয়া আছে, উই মাস্ট বি ব্লটেড উই ক্যানট লট, এটা কি হবে, এটাও হবে না, উই ক্যানট ব্লট হোয়াট উই মাস্টেড, উই মাস্ট বি ব্লটেড, এটা কেন হবে না, কারণ এটা এই যে এটাও কিন্তু প্যাসিভে দেওয়া আছে, সো আমাদের বলছে অ্যাক্টিভ করার জন্য, তাহলে এটাও হবে না। তারপরে কি দেওয়া আছে, উই মাস্ট ব্লট হোয়াট উই ক্যানট লট, উই মাস্ট ব্লট, তাহলে খ এবং গ দুইটার যে কোনো একটা হবে, খ এবং গ দুইটার যে কোনো একটা হবে। তো তাহলে কোনটা হবে, দেখেন উই মাস্ট ব্লট, এখানে কি দেওয়া আছে, মাস্টটা কি ব্লটের সাথে আছে নাকি হোয়াটের সাথে আছে, তাহলে এটাও হবে না, উত্তর হবে খ, উই ক্যানট ব্লট, এটা হবে উই ক্যানট ব্লট উই হোয়াট উই মাস্ট লট, উই ক্যানট ব্লট হোয়াট উই মাস্ট লট, অ্যান্সারটা হবে অ্যান্সার খ, খ হবে। এটা একটু লিখে সবাই কমেন্টস করেন, ঠিক আছে, উত্তর হবে খ, উত্তর কি হবে, উত্তর হবে খ নাম্বারটা। কিভাবে সেগুলো তো আমি দেখাই দিছি, আপনারা পরবর্তীতে ভিডিওটা আবার দেখে নেবেন। খ গ দিলে হবে না, আমি আগেও বলেছি এখনো বলছি, খ গ দিলে কিন্তু হবে না, সঠিক উত্তরটা লিখতে হবে, কারণ এটা এখানে মুখস্থ করতে হবে, এটা এখানে মুখস্থ করতে হবে। আর তাদরিস আপনাদেরকে এমনভাবে ট্রেন আপ করবে যাতে করে আপনি তাদরিসে একবার কোচিং করেই আপনি পরীক্ষা উত্তীর্ণ হন, এবং সেই ক্ষেত্রে আমাদের ইনস্ট্রাকশনটা পারফেক্টলি ফলো করতে হবে। এখানে কমেন্টসে আপনি অ্যান্সার লিখবেন, কোনো অপশন লেখা যাবে না, অ্যান্সারটা সঠিক উত্তরটা লিখতে হবে, কষ্ট করতে হবে ভাই, কষ্ট না করলে কিন্তু এটা চাকরির পরীক্ষা, কত চাকরির পরীক্ষা মানে চাকরির জন্য যুদ্ধ, এই যুদ্ধে আপনাকে জিততে হলে এই হালকা পাতলা পরিশ্রমে কাজ হবে না, ভালো পরিশ্রম করতে হবে। সো যেটা বলি, যে ইনস্ট্রাকশনটা দেই সেটা মেনটেন করতে হবে। লিঙ্গুয়া ফ্রাঙ্কা, লিঙ্গুয়া ফ্রাঙ্কা এটা একটা পরিভাষা, এর অর্থ হচ্ছে কমন ল্যাঙ্গুয়েজ, কমন ল্যাঙ্গুয়েজ মানে সাধারণ একটা ভাষা, লিঙ্গুয়া ফ্রাঙ্কা মানে কমন ল্যাঙ্গুয়েজ, এটা মানে অন্য অপশনগুলো বোঝানোর দরকার নেই, মানে কমন মানে সাধারণ একটা ভাষা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে দ্বিতীয় ভাষা, দ্বিতীয় ভাষা এটা হবে না, মেড ইন স্পিচ মানে প্রথম বক্তব্য, মাদার ল্যাঙ্গুয়েজ মানে মাতৃভাষা। তো লিঙ্গুয়া ফ্রাঙ্কা এর অর্থই হলো, এটার অর্থই হচ্ছে যে কি অর্থ, অর্থ হচ্ছে কমন ভাষা, কমন ভাষা, কমন ভাষা মানে সাধারণ ভাষা, সোজা কথা। ঠিক আছে, এটা কমেন্টসে লিখে দেন সবাই, লিঙ্গুয়া ফ্রাঙ্কা ইকুয়াল টু কমন ল্যাঙ্গুয়েজ, লিঙ্গুয়া ফ্রাঙ্কা ইকুয়াল টু কমন ল্যাঙ্গুয়েজ। ওকে, আমরা পরেরটায় যাই। পরেরটায় কি দেয়া আছে, পরেরটা দেয়া আছে দ্য ওয়ার্ক ইজ টু বি, দেখেন এই যে বি আছে, বি দেখলে বুঝে নিবেন যে এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, বি দেখলে ভার্বের পাশে ইট ইজ টু বি দেওয়া আছে, তাহলে ডু ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে, এটা হবে না, ডুইং দেওয়া আছে, এটাও হবে না, তারপরে ডিড দেওয়া আছে, ভার্ব টু তো হবেই না, এটা একদমই হবে না, এটা ভুল, হবে ডান ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা সঠিক। ঠিক আছে, দ্য ওয়ার্ক ইজ টু বি ডান ইমিডিয়েটলি, কাজটা খুব শীঘ্রই করা হবে, কাজটা খুব শীঘ্রই করা হবে। ঠিক আছে, তো এই হলো ব্যাপার, সবাই ডান লিখে কমেন্টস করেন, ডান, বা ফুল সেন্টেন্সটা লিখে কমেন্টস করেন, দ্য ওয়ার্ক ইজ টু বি ডান ইমিডিয়েটলি। ওকে, আমরা পরেরটায় যাই, পরে কি দেয়া আছে, পরেরটায় যাই, পরেরটা কি আছে, দ্য ওয়ার্ড গ্যারুলাস মিন্স, মানে গ্যারুলাস শব্দের অর্থ কি, গ্যারুলাস এটা একটা শব্দ, এটা আমাদের মুখস্থ করতে হবে। গ্যারুলাস শব্দের অর্থ হলো মানে অনেক বেশি কথাবার্তা বলা, গ্যারুলাস শব্দের অর্থ হলো কি অনেক বেশি কথাবার্তা বলা, মানে বাচাল, এক কথায় গ্যারুলাস শব্দের অর্থ হলো বাচাল। ওয়ার্ডলেস মানে হলো নির্বাক, স্পিচলেস সেম অর্থ নির্বাক, টকিং লেস এটার অর্থ নির্বাক, যে কথা বলে না।
আর টকিং টু মাচ মানে অনেক বেশি কথা বলা, টকিং টু মাচ মানে অনেক বেশি কথা বলা। তাহলে এটা কমেন্টসে দিবেন গ্যারুলাস ইকুয়াল টু টকিং টু মাচ ইকুয়াল টু বাচাল, গ্যারুলাস ইকুয়াল টু টকিং টু মাচ ইকুয়াল টু বাচাল, এটা লিখে কমেন্টস করেন সবাই, এটা লিখে কমেন্টস করেন সবাই। আই এম ওয়েটিং ফর ইউর কমেন্টস, আই ওয়ান্ট টু সি দ্যাট ইউ আর কমেন্টিং হিয়ার, ইফ ইউ কমেন্ট হিয়ার ইউ আর লার্নিং হিয়ার, সো ইউ মাস্ট হ্যাভ টু কমেন্ট হিয়ার। আমরা পরেরটায় যদি যাই, দেখি কি আছে এখানে। এখানে দেখছি কিছু করার আগে ভালো করে ভেবে না, মানে ঝোপ বুঝে কোপ মারো, বুঝে শুনে কাজ করে, একটা কথা আছে না, এটা একটা প্রবাদ বাক্য, প্রবাদ। এটার প্রবাদ বাক্যটা হচ্ছে লুক বিফোর ইউ লিভ, মানে সবগুলো দেয়া লাগবে না এটার ক্ষেত্রে, যেহেতু এটা একটা প্রবাদ, আমরা প্রবাদের ডিরেক্ট মিনিংটা আমরা বুঝে নিই। এটা হলো লুক বিফোর ইউ লিভ। লুক মানে দেখো, বিফোর মানে পূর্বে, ইউ মানে তুমি, লিভ মানে লাভ দেওয়া, মানে লাভ দেওয়ার পূর্বে দেখে নাও। মানে আপনি একটা পুকুরের ভিতরে লাভ দিলেন যেখানে একটা বড় কোনো একটা একটা লোহা আছে, লোহা আছে, তখন আপনি তো এটা একদম আহত হয়ে যাবেন বা নিহত হয়ে যাবেন। তাহলে লাভ দেওয়ার আগে কি করতে হবে, দেখতে হবে। এটাই বলছে যে ঝোপ বুঝে কোপ মারো, মানে আগে অবস্থা বোঝো তারপরে কোপ মারো, মানে আগে বোঝো তারপরে কাজ করো, এটাই আর কি এটার অর্থ। তাহলে লুক বিফোর ইউ লিভ, ঝোপ বুঝে কোপ মারো, বুঝে শুনে কাজ করো, কিছু করার আগে ভালো করে ভেবে নাও। ওকে, কমেন্টস কিন্তু আমি সবারটা পাচ্ছি না, সবাই কমেন্টস করতে হবে, সবাই কমেন্টস করতে হবে, কমেন্টস না করলে হবে না ইউ গাইস, কমেন্টস না করলে হবে না। ইট ইজ নট দ্যাট মাচ ইজি দ্যাট ইউ উইল বি সাকসেসফুল উইদাউট হার্ড ওয়ার্কিং। কঠোর পরিশ্রম ছাড়া আপনি সফল হবেন এটা জীবনেও ভাববেন না, জীবনেও ভাববেন না। এজন্য কমেন্টস করতে হবে। আমি সবাইকে অ্যাক্টিভ দেখতে চাই, যারা অ্যাক্টিভ তারাই সফল হবে, যারা অ্যাক্টিভ তারাই সফল হবে। এখন যেটা পড়াবো এটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবেন সবাই। হোয়াট পার্টস অফ স্পিচ ইজ দ্য ওয়ার্ড, মানে পার্টস অফ স্পিচ তো আমরা জানি, তো নিচে এই শব্দটাই ফাদারলি যে একটা শব্দ আছে, এটা কোন ধরনের পদ বা কোন পার্টস অফ স্পিচ। মনে রাখবেন ফাদার শব্দটা হলো একটা নাউন, ফাদার শব্দটা হলো একটা নাউন, হোম একটা নাউন। তো এই নাউনের সাথে যদি এলওয়াই যুক্ত হয় তাহলে কিন্তু সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, নাউনের সাথে যদি এলওয়াই যুক্ত হয় তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। কিন্তু আমরা তো সাধারণত এলওয়াই দেখলে মনে করি যে এটা অ্যাডভার্ব হয়ে যায়। তো অ্যাডভার্ব আলোচনা যখন অ্যাডভার্ব আসবে আমি তখন করব, এখন অ্যাডভার্ব নিয়ে আমি কথা না বলি। মনে নাউনের সাথে এলওয়াই যুক্ত হলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, তাহলে এখানে এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, অ্যাডভার্ব হবে না, ভার্ব হবে না। ভার্ব কি সেটা তো আমরা জানি, কোনো কিছু করা সেটাই হলো ভার্ব। আর অ্যাডভার্ব কি, যেটা ভার্বকে মডিফাই করে সেটাই অ্যাডভার্ব। নাউন কোনো কিছু নামটা কি নাউন বলে, কোনো কিছু নামকেই নাউন বলে। তাহলে ফাদার থেকে যেমন ফাদারলি, এটা কি হলো, এটা অ্যাডজেক্টিভ হলো। ঠিক আছে, বুঝতে পেরেছেন? ফাদারলি। ঠিক এভাবে হোমলি একটা শব্দ, হোম এর সাথে লি, এটা অ্যাডজেক্টিভ। তো আমরা কি করি, যারা একটু কম প্রিপারেশন নেই তারা মনে করি যে এলওয়াই যেহেতু আছে তাহলে এটা অ্যাডভার্ব হয়, এলওয়াই যুক্ত থাকলে অ্যাডভার্ব হয়, তাহলে অ্যাডভার্ব দিয়ে দিই, এটা ভুল হয়ে যাবে। ঠিক আছে, নাম্বার কাটা যাবে, 1 নাম্বার তো যাবেই, সাথে 0.25 কাটা যাবে, 1.25 কাটা যাবে। সো এটা মনে রাখতে হবে, এলওয়াই যুক্ত থাকলে, নাউনের সাথে এলওয়াই যুক্ত থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়। এই যে একটা সূত্র বলে দিলাম, এটাই মনে রাখতে হবে, এটাই নোট করে রাখতে হবে। ঠিক আছে, এটাই নোট করে রাখতে হবে। আচ্ছা, পরেরটা আসি। দেয়া আছে ইউর ক্লক, মানে আপনার ঘড়ি, হ্যাজ, আপনার ঘড়ি হ্যাজ, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব। রান, রানের সাথে যদি ডাউন যুক্ত করে, রান ডাউন মানে হলো রান ডাউন মানে হলো একটু ধীর গতি হয়ে যাওয়া, ধীর গতি, স্লো হয়ে যাওয়া। তাহলে এখানে হবে রান ডাউন। ঠিক আছে, শর্ট মানে এখানে কম বোঝায়, গুড মানে ভালো, আপ মানে উপরে, তো এটা কোনো কিছু হবে না, এখানে রান ডাউন হবে। ডাউন মানে হলো স্লো গতি হয়ে যায়, ধীর গতি হয়ে যায়। তাহলে ইউর ক্লক হ্যাজ রান ডাউন, আপনার ঘড়ি ধীর গতি সম্পন্ন হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখানে হবে রান ডাউন। এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে রান ডাউন। সবাই রান ডাউন লিখে কমেন্টস করেন, রান ডাউন মানে ধীর গতি, রান ডাউন মানে ধীর গতি লিখে কমেন্টস করেন। হার্ড ওয়ার্ক, হার্ড ওয়ার্ক করতে হবে, হার্ড ওয়ার্ক ছাড়া কোনো উপায় নেই। দ্য নাউন ফর্ম অফ অ্যাপ্রুভ, নাউন ফর্ম অফ অ্যাপ্রুভ, অ্যাপ্রুভ এটা তো হবেই না, এটা ভুল। অ্যাপ্রুভ ভ্যালি, এটাও হবে না, এটাও ভুল, এটা অ্যাডভার্ব। অ্যাপ্রুভনেস, এটাও হবে না, এখানে হবে অ্যাপ্রুভ্যাল। অ্যাপ্রুভ্যাল, অ্যাপ্রুভালটা হচ্ছে কি নাউন, অ্যাপ্রুভালটা হচ্ছে কি নাউন, অ্যাপ্রুভালটা হচ্ছে নাউন। তাহলে অ্যাপ্রুভের মনে রাখতে হবে, অ্যাপ্রুভের নাউন ফর্ম হলো, অ্যাপ্রুভের নাউন ফর্ম হলো অ্যাপ্রুভাল। অ্যাপ্রুভ শব্দটা হলো এটা ভার্ব,
অ্যাপ্রুভ কিন্তু ভার্ব, তাহলে অ্যাপ্রুভের নাউন ফর্ম হলো অ্যাপ্রুভ্যাল, অ্যাপ্রুভ্যাল। ওকে, আমরা পরেরটায় যদি যাই, কমেন্টস কিন্তু আমি পাচ্ছি না, আমি 16-17 জনের কমেন্টস দেখতে চাই, 16-17 জনের কমেন্টস দেখতে চাই। কমেন্টস না দেখলে কিন্তু সফল হওয়া যাবে না, কমেন্টস না করলে কিন্তু সফল হওয়া যাবে না। লাইনটি কেটে দাও, লাইনটি কেটে দাও, হ্যাঁ লাইনটি কেটে দাও, কাট দ্য লাইন এটার অর্থ লাইনটি কেটে দাও। গিভ আপ দ্য লাইন মানে লাইনটাকে বাদ দিয়ে দাও। চেক দ্য লাইন এটা তো হবেই না, এটা কারণ ভার্বের শুরুতে মানে ইম্পারেটিভ সেন্টেন্সে কখনো ভার্বের পাস্ট ফর্ম হয় না, এটা ভার্বের পাস্ট ফর্ম আছে, এটা তো হবে না, এটাও হবে না। কাট মানে কেটে দাও, এই কেটে দেওয়া এটা হবে না। কেটে দেওয়া মানে কি এভাবে কেটে দেওয়া, তো এইভাবে তো আর লাইনটা কাটবে না, এই কারণে এই কাট দ্য লাইন এটাও হবে না, গিভ আপ দ্য লাইন এটাও হবে না। এটা হবে পেন থ্রু দ্য লাইন, মানে পেন থ্রু দ্য লাইন মানে যে কোনো লাইন এটা যদি আমি কেটে দিই তাহলে এটা তো এভাবেই আমি কেটে দেবো, এই কলমটার মাধ্যমে তো কেটে দিব, এই কারণে লাইনটি কেটে দাও বোঝাতে পেন থ্রু দ্য লাইন হবে, কাট দ্য লাইন কখনই হবে না। কিন্তু আমরা তো পরীক্ষা হলে গিয়ে ওই সময় মাথাটাও থাকে গরম, নার্ভাস থাকে, মানে কাট দ্য লাইন হবে, কাট মানে কাটা, দ্য লাইন মানে লাইন, তাহলে লাইনটা কেটে দাও। লাইনটা কেটে দিতে গিয়ে আমরা আমাদের নাম্বারটা কেটে ফেলি, সো এটা মনে রাখবেন, পেন থ্রু দ্য লাইন, পেন থ্রু দ্য লাইন মানে লাইন কেটে দেওয়া। ওকে, সো পেন থ্রু দ্য লাইন লিখে কমেন্টস করেন সবাই, পেন থ্রু দ্য লাইন ইকুয়াল টু লাইন কেটে দেওয়া, ঠিক আছে। আমরা পরেরটায় যাই, পরেরটায় কি আছে, মেট্রো রেল ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট, মেট্রো রেল হলো একটা অন্যতম অর্জন অফ বাংলাদেশ, বাংলাদেশের মেট্রো রেল বাংলাদেশের অন্যতম একটা অর্জন। তাহলে এটা বলছে যে ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স, নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট। আমরা প্রথমে ভুলগুলো দেখে নেই। নো আদার অ্যাচিভমেন্ট অফ বাংলাদেশ ইজ অ্যাজ গ্রেট অ্যাজ মেট্রো রেল, এটা হবে না, নো আদার অ্যাচিভমেন্ট এটা হবে না বাক্যটা, এটা আমাদেরকে কারেক্ট সেন্টেন্স করতে বলছে, ইজ অ্যাজ গ্রেট নো আদার অ্যাচিভমেন্ট অফ বাংলাদেশ। কেন এটা হবে না, কারণ আমাদের মনে রাখতে হবে এই যে ওয়ান অফ দ্য যদি থাকে কোনো সেন্টেন্স, মনে রাখবেন ওয়ান অফ দ্য সেন্টেন্স যদি থাকে এইটার এটা তো ডিগ্রি তাই না, এটা ডিগ্রি করতে হলে এই ওয়ান অফ দ্যার পরিবর্তে ভেরি ফিউ বসাতে হয়, এই ভেরি ফিউ বসাতে হবে, তাহলে এখানে সঠিক অ্যান্সারটা হবে মূলত খ, ভেরি ফিউ। আমি আবারও বলে দিচ্ছি, ওয়ান অফ দ্যার পরে যদি সুপারলেটিভ ডিগ্রি দেখেন, যেমন গ্রেটেস্ট এটা সুপারলেটিভ ডিগ্রি, তো ওয়ান অফ দ্যার পরে যদি সুপারলেটিভ ডিগ্রি দেখেন তাহলে এই ওয়ান অফ দ্যার পরিবর্তে ভেরি ফিউ হবে এবং এটা দিয়ে মূলত বাক্যটা শুরু হবে। সো যেহেতু এখানে কোনোটাই এটা নেই তাহলে কোনোটাই সঠিক হবে না, এখানে সঠিক হবে খ, ভেরি ফিউ অ্যাচিভমেন্টস অফ বাংলাদেশ আর অ্যাজ গ্রেট অ্যাজ মেট্রো রেল। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছেন আপনারা। যদি বুঝে থাকেন তাহলে সবাই আন্ডারস্টুড লিখে কমেন্টস করেন, যদি বুঝে থাকেন আন্ডারস্টুড লিখে কমেন্টস করেন। আমরা পরেরটায় যাই। অপশন দিলে হবে না মিজানুর রহমান সাহেব, অপশন দিলে হবে না, সঠিক উত্তরটা লিখতে হবে, সঠিক উত্তরটা লিখতে হবে। আচ্ছা, ফ্রাঞ্চাইজ দ্য সিনোনিম মানে মোরাদেফ মানে সমার্থক শব্দ অফ ফ্রাঞ্চাইজের অর্থ হলো বিশেষ সুবিধা বা সুবিধা, তাহলে এটার চার্টার মানে কি, এটা চার্টার বলে, তালিকা, লাইসেন্স আমরা জানি এটা কোনো একটা বৈধতা বলতে বোঝায়, অল অফ দ্য অ্যাবভ মানে সব বোঝায়, প্রিভিলেজ হয়, প্রিভিলেজ মানে সুবিধা, বিশেষ সুবিধা, তাহলে ফ্রাঞ্চাইজের শাব্দিক অর্থ হলো প্রিভিলেজ মানে সুবিধা, ফ্রাঞ্চাইজের শাব্দিক অর্থ হলো প্রিভিলেজ, ফ্রাঞ্চাইজের শাব্দিক অর্থ হলো প্রিভিলেজ মানে সুবিধা। ওকে, আমরা পরেরটায় যাই এবং এটা কমেন্টসে সবাই জানিয়ে দেন যে ফ্রাঞ্চাইজ ইকুয়াল টু প্রিভিলেজ ইকুয়াল টু সুবিধা। আমরা পরেরটায় যদি যাই তাহলে কি দেখতে পাবো, চুজ দ্য ডিরেক্ট স্পিচ অফ দ্য সেন্টেন্স, ডিরেক্ট স্পিচ বলছে, এটা ন্যারেশন আমরা অনেক করছি, 9, 10 আলিম ন্যারেশন আমাদের অনেক করতে হয়েছে। সো ডিরেক্ট আমরা জানি যে দুইটা, একটা হলো ডিরেক্ট স্পিচ আর একটা হলো ইনডিরেক্ট স্পিচ, তো এইখানে যে বাক্যটা দেওয়া আছে এটা মূলত ইনডিরেক্ট স্পিচ, অর্থাৎ ন্যারেশন করা হয়ে গেছে। কি আছে বাক্যটা, শি টোল্ড মি টু স্ট্যান্ড আপ। দেখেন মানে আপনি ন্যারেশনের ইনডাইরেক্ট স্পিচে, ন্যারেশনে মূলত দুইটা অংশ থাকে, এটা একটু ভালো করে খেয়াল করেন সবাই।
ন্যারেশনে কয়টা স্পিচ থাকে এটা একটু সবাই ভালো করে খেয়াল করেন। আপনারা যারা যারা পারেন সেটা কমেন্টসে দিয়ে দেন। ন্যারেশনে দুইটা অংশ থাকে, একটা হলো মানে রিপোর্টিং স্পিচ, আর একটা হলো রিপোর্টেড স্পিচ। একটা হলো রিপোর্টিং স্পিচ আর একটা হলো রিপোর্টেড স্পিচ। তো কোনো সময় সেন্টেন্স রিপোর্টিং স্পিচ কোনটা, আগে রিপোর্টেডটা বলি। যেমন আমার নাম মামুন, মামুন স্যার ছাত্রছাত্রীদেরকে বললেন তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করো, তোমরা মন দিয়ে ক্লাস করো। এই যে তোমরা মন দিয়ে ক্লাস করো কথাটা বললাম, এটা হলো রিপোর্টেড স্পিচ, অর্থাৎ বক্তার যে বক্তব্যটা বা বক্তার যে উক্তিটা এটাই হচ্ছে গিয়ে রিপোর্টেড স্পিচ। আর এই যে মামুন স্যার বললেন এটা হচ্ছে গিয়ে রিপোর্টিং স্পিচ, মানে রিপোর্টিং। তাহলে মামুন স্যার বলেন এটা রিপোর্টিং, মামুন স্যার যা বলেন সেটা রিপোর্টেড, অর্থাৎ মামুন স্যারের উক্তিটা হলো রিপোর্টেড। তাহলে যে কোনো এই ডিরেক্ট ইনডিরেক্টে দুইটা থাকে, একটা হলো একটা রিপোর্টিং স্পিচ আর একটা রিপোর্টেড স্পিচ। তো এইখানে যেই জিনিসটা আমাদের ফোকাস করতে হবে সেটা হলো ইনডাইরেক্ট স্পিচে মানে এই রিপোর্টিং স্পিচের পরে যদি টু দেখেন, এই যে টু, রিপোর্টিং স্পিচের পরে যদি টু দেখেন তাহলে এই টুটা উঠে যাবে। আপনি যখন এটাকে ডিরেক্ট করতে বলা হয় তাহলে টুটা উঠে যাবে। তাহলে টু উঠে যাবে এবং এই অংশটাকে বাকি কি থাকে, এই অংশটা থাকে না, এটাকে ইনভার্টেড কমা দিয়ে আটকে দিতে হবে, এটাকে ইনভার্টেড কমা দিয়ে আটকে। আর এই যে টোল্ড মি আছে না, টোল্ড মিটা হয়ে যাবে সেড টু মি, টোল্ড মিটা সেড টু হবে। তাহলে হি সেড টু মি, এরপরে থাকবে কমা, এরপর হবে স্ট্যান্ড আপ। বিষয়টা ক্লিয়ার? আশা করি আপনার ন্যারেশন জানেন, এটা সংক্ষেপে আমি বুঝাই দিলাম। তাহলে এইখানে এইভাবে কোনটা আছে শি সাইড, এটা তো এখানে এটা হবে না, কারণ ওই মি আছে, মিটা এখানে দেওয়া নাই। ডু আছে, এটাও হবে না। শি টোল, এটাও হবে না খ, কারণ শি টোল মি শব্দটা পুরোটা ইয়েতে আছে। তারপরে আছে কি শি সাইড মি, সাইডের পরে সাইড একা একা হয় না, সাইডের পরে টু বসাতে হয়, তাহলে এটাও সঠিক না। এখানে কি আছে, শি সাইড টু মি, মানে সাইডের পরে টু আছে, এরপরে কমা আছে, ইনভার্টেড কমা দিয়ে স্ট্যান্ড আপ দেওয়া আছে, তাহলে এখানে ঘ নাম্বারটা হবে সঠিক, অ্যান্সার হবে ঘ, শি সাইড টু মি স্ট্যান্ড আপ, এটা সবাই কমেন্টসে দিয়ে দেন। এবং যারা বুঝতে পেরেছেন আন্ডারস্টুড লিখে কমেন্টস করেন, যারা বুঝতে পেরেছেন আন্ডারস্টুড লিখে কমেন্টস করেন, না বুঝতে পারলেও বলবেন, আমি আবার বোঝাবো, কোনো সমস্যা নেই। কিন্তু না বুঝে ক্লাস থেকে যাবেন না, এটা হলো আত-তাদরিসের দাবি আপনাদের প্রতি। কারণ আমরা চাই আপনারা এরকম একটা কিছু করেন, আপনারা ম্যান পাওয়ারে পরিণত হন, জাতির খেদমত করেন, সেবা করেন, ভালো একটা কিছু করেন। অনেক কিছু করতে হবে, আপনাদের অনেক দায়িত্ব আছে, আপনারা দায়ী হন। মানে মাদ্রাসার স্টুডেন্টদেরকে ভালো ভালো জায়গায় যেতে হবে, ভালো কিছু করতে হবে, ঠিক আছে, সফল হতে হবে। ওকে, তো আমরা পরের সেন্টেন্সটায় যাই। পরের সেন্টেন্সটায় কি আছে? পরের সেন্টেন্সে হি সেড দ্যাট হি ডেশ দ্য প্রিভিয়াস ডে। আচ্ছা, এটাও একটা ন্যারেশন, ঠিক আছে, এটা ন্যারেশন, সেটা হলো এটাও মানে ইনডিরেক্ট আছে, এটাকে আমাদের ইনডিরেক্ট দেওয়া আছে। তো এখন ডেশের জায়গায় আমরা কি বসাবো সেটা একটু আমরা দেখে নিই। দেখেন, প্রথম লক্ষণটা হলো এই প্রিভিয়াস ডে যেহেতু আছে, তার মানে বুঝে নেবেন ন্যারেশনে ডিরেক্টে যদি এ স্টার্টে থাকে তাহলে ইনডিরেক্টে গিয়ে এটা প্রিভিয়াস হয়ে যায়। প্রিভিয়াস মানে কি গতকাল, বা এ স্টার্টে মানে গতকাল, যেহেতু প্রিভিয়াস ডেসে তার মানে এটা ইয়ে স্টার্টে মানে এটা মাদি, মানে অতীতকাল, একদম পিওর অতীতকাল, মানে ফার্স্ট ইনডেফিনিট টেন্স হবে, ঠিক আছে, ফার্স্ট ইনডেফিনিট। তাহলে ডিরেক্টে যেটা পাস্ট ইনডেফিনিট থাকে, ইনডিরেক্টে গিয়ে ওটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যায়। ডিরেক্টে যেটা পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে, ইনডিরেক্টে গিয়ে এটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যায়। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্টের পরে হ্যাড প্লাস ভার্ব 3, সাবজেক্টের পরে হ্যাড প্লাস ভার্ব 3। এখন এখানে দেখেন সাবজেক্টের পরে হ্যাড প্লাস ভার্ব 3 কোনটা আছে? এখানে আছে হ্যাজ প্লাস ভার্ব 3, এটাও হবে না। এখানে শুধু ভার্ব 2 দেওয়া আছে, এটাও হবে না। এখানে ভার্ব 2 দেওয়া আছে, এটাও হবে না। এইখানে দেওয়া আছে হ্যাড আর কাম দেওয়া আছে, কাম হলো ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, ভার্বের 3 নাম্বার ফর্ম। কাম কেম, কাম হলো ভার্ব 1, কেম ভার্ব 2, কাম হলো ভার্বের পাস্ট পার্টিসিপল। অর্থাৎ কামের ভার্ব 1 হলো মানে ভার্ব 1ও কাম, ভার্ব 3ও কাম, ঠিক আছে, দুইটি কিন্তু কাম। তো হ্যাডের পরেও কাম হবে, আবার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেও কাম হবে। ওকে, সো এই জিনিসটা মনে রাখতে হবে। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হলো হ্যাড এর পরে ভার্ব 3 হয়। আর ন্যারেশনের ক্ষেত্রে ডিরেক্ট স্পিচে যদি রিপোর্টেড স্পিচটা আপনার পাস্ট ইনডেফিনিট থাকে তাহলে এটা কি হবে, মানে ইনডাইরেক্টে এটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে, সোজা কথা। তো এটা ইনডাইরেক্টে কি ছিল, এটা ডিরেক্টে কি ছিল? এটা ডিরেক্টে ছিল হি সেড, এভাবে ছিল, আমি দেখাই দেই।
হি সেড দিয়ে কমা, তারপরে কি ছিল, আই আই খেম আই খেম ইয়েস্টারডে, আই খেম ইয়েস্টারডে। মূলত এটা ছিল সেন্টেন্সটা, ঠিক আছে, এই ছিল সেন্টেন্সটা। এই কেম পাস্ট ইনডিফিনিট টেন্স, এই কেমটা হয়ে গেছে কি, কেমটা হয়ে গেছে পাস্ট পারফেক্ট, এই যে এটা হয়ে গেছে পাস্ট পারফেক্ট। আর ইয়েস্টারটাও চেঞ্জ হয়ে দ্য প্রিভিয়াস ডে হয়ে গেছে। আর মানে রিপোর্টেড স্পিচে যদি সাবজেক্ট আই থাকে তাহলে এটা সাবজেক্ট কিন্তু হয়ে যাবে এই যে এই রিপোর্টিং স্পিচের সাবজেক্টকে ফলো করবে। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট রিপোর্টিং স্পিচের সাবজেক্টকে ফলো করে। যেহেতু রিপোর্টিং স্পিচে হি আছে এই কারণে এখানে হি হয়েছে। যাই হোক, এইগুলো আমাদের মনে রাখার বিষয় না, আমরা মনে রাখবো এই এখানে হ্যাড কাম হয়েছে। কেন হ্যাড কাম হয়েছে, যেহেতু এটা প্রিভিয়াস ডে আছে, প্রিভিয়াস ডে ডে মানে এটা ডিরেক্ট স্পিচে এটা ইয়েস্টারডে ছিল, তো ইয়েস্টারডে মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স ছিল, পাস্ট ইনডিফিনিট এটা ইনডাইরেক্টে গিয়ে এটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যায়, এই কারণে হি হ্যাড কাম হয়েছে। অনেক কথা বলে ফেললাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে এই ভিডিওটা বারবার দেখবেন, তাহলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। এরপরে না বুঝতে পারলে আমাকে কমেন্টসে জানাবেন, আমি আরো ক্লারিফাই করে দেবো আপনাদেরকে। আমরা পরেরটায় যাই, দেখি এখানে কি আছে। পরেরটা যে টু রিড বিটুইন দ্য লাইন্স, টু রিড বিটুইন দ্য লাইন্স এটা একটা ইডিয়ম ফ্রেজ, এর অর্থ হলো মানে হিডেন মিনিংটা বুঝতে পারা, হিডেন মিনিং বুঝতে পারা। হিডেন মিনিং মানে কোনো একটা গোপন অর্থ বোঝা। তো তাহলে কি হবে, টু কনসেন্ট্রেট মানে মনোযোগ দেওয়া, টু রিড লিভিং স্পেস, টু রিড মানে পড়া, লিভিং স্পেস মানে ছেড়ে যাওয়া স্পেস, বাদ দেওয়া কিছু, টু রিড কুইকলি দ্রুত পড়া, কোনোটাই এটা অর্থবহ হচ্ছে না। টু গ্রাস্প দ্য হিডেন মিনিং, টু গ্রাস্প মানে আঁকড়ে ধরা, দ্য হিডেন মানে গোপন, মিনিং মানে অর্থ, গোপন অর্থটা আঁকড়ে ধরা, তাহলে এটা মানে গোপন অর্থ বোঝা। টু রিড বিটুইন দ্য লাইন্স এর অর্থ হলো গোপন অর্থ বোঝা, তাহলে টু রিড দ্য হিডেন মিনিং এটা হবে কি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। ওকে, সো এটা যারা বুঝতে পেরেছেন কমেন্টসে অবশ্যই জানিয়ে দেন। টু গ্রাস্প দ্য হিডেন মিনিং, টু গ্রাস্প দ্য হিডেন মিনিং। সবাই কোনো অপশন, মিস্টার আরমান আপনি অপশন দিচ্ছেন, অপশন এলাও না, ইউ হ্যাভ টু আনসার, ইউ হ্যাভ টু রাইট দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, কষ্ট করতে হবে বস, কষ্ট না করলে কিন্তু হবে না। তারপরে আব্দুল আউয়াল আপনিও অপশন দিচ্ছেন, ক খ গ এই ধরনের অপশন চলবে না, অ্যান্সার করতে হবে, অ্যান্সার। টু রিড বিটুইন দ্য লাইন্স ইকুয়াল টু লিখেন টু গ্রাস্প দ্য হিডেন মিনিং, আপনার পড়া অর্ধেক এখানে হয়ে যাবে। আমরা পরেরটায় যদি যাই, পরেরটায় কি আছে, পরেরটা আছে ডেশ মাদার রোজ ইন হার। মাদার মা, আমরা জানি যে এটা মা, তাই না? এই মাদারের আগে যদি দা বসায় তখন এটা কমন নাউন হয়ে যায়, অ্যাবস্ট্রাক্ট, তাই না? মাতৃত্ব, মাতৃত্ব, মাতৃত্ব আছে না, মায়ের মমতা, এটা মাতৃত্ব। তো এই মাদারের সাথে যদি দা যুক্ত হয় তাহলে এটা দিয়ে মাতৃত্ব বোঝায়। তো আচ্ছা, এমনিতে যদি এটা মিনিং করি, মাদার রোজ ইন হার, মা উঠলেন ইন হার তার মধ্যে, এটা অর্থটা কিন্তু হয় না, তাই না? তো মাদারের আগে যদি দা বসানো হয় তাহলে এর অর্থ হয়ে যায় মাতৃত্ব, মাতৃত্ব। তাহলে দা মাদার রোজ ইন হার, তার মধ্যে মাতৃত্ব জেগে উঠলো। মাতৃত্ব একটা মা তার বাচ্চার জন্য কি হয়, একটা আবেগ তৈরি হয়, এটাই মাতৃত্ব। এই মাতৃত্বটা জেগে উঠলো, তো মাদারের আগে দা হবে। ঠিক আছে, এটা আসছে, আমি কয়েকবার, আমি নিজেও এটা ফেস করছি, 2-3 বার আসছে এটা বিভিন্ন চাকরির পরীক্ষায়। সো দা মাদার হবে এটা, অন্য অন্যগুলো দিলাম না, এন হবে না, এ হবে না, নো আর্টিকেল হবে না, এখানে দা হবে, দাটা হবে সঠিক, কারণ দা মাদার মানে মাতৃত্ব, দা মাদার মানে মাতৃত্ব। সবাই দা মাদার ইকুয়াল টু মাতৃত্ব লিখে কমেন্টস করেন, দা মাদার ইকুয়াল টু মাতৃত্ব লিখে কমেন্টস করেন। ওকে, আমরা পরেরটায় যদি যাই, পরেরটায় যাই, পরেরটায় কি আছে, পরেরটা দেয়া আছে ড্যাশ আছে, পরে দেয়া আছে আই উড হ্যাভ কল্ড হার। দেখেন উড আছে, হ্যাভ আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল দেওয়া আছে, এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স। তো উড হ্যাভ কোনো সেন্টেন্সে যদি দেখেন উড হ্যাভ এবং এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল দেওয়া আছে, তাহলে বুঝবেন এর আগে ইফ যুক্ত, ইফ যুক্ত পাস্ট পারফেক্ট টেন্স আছে, ইফ যুক্ত পাস্ট পারফেক্ট টেন্স আছে। মানে এই যে ড্যাশের পরে এখানে কি দেখতে পাই, উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, তার মানে এর প্রথম অংশটা হলো ইফ যুক্ত মানে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স কোনটা, সাবজেক্ট প্লাস হ্যাড এবং ভার্ব 3, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3। তাহলে দেখেন এখানে সাবজেক্ট ইফ আছে এবং সাবজেক্ট প্লাস ভার্ব 3 কোনটা আছে, ইফ আছে, সাবজেক্ট আছে, ভার্ব 2 আছে, হবে না এটা। ইফ আছে,
তারপরটা কি আছে, গ নম্বরটা দেখি, ইফ আছে, সাবজেক্ট আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে, হবে না এটা। তারপরটা কি আছে, ইফ আছে, সাবজেক্ট আছে, উড আছে, ভার্ব 3 আছে, এটা তো হবেই না, একবারে নাজায়েজ একটা সেন্টেন্স এখানে লিখে দিছে, এটা একদমই ভুল। ঠিক আছে, তারপরে ইফ আছে, সাবজেক্ট আছে, হ্যাড প্লাস ভার্ব 3 আছে, এইটা কারেক্ট, এটা হলো সঠিক উত্তর। তাহলে মানে এখানে কি আছে, পাস্ট পারফেক্ট আছে, সাবজেক্ট আছে, হ্যাড আছে, ভার্ব 3 আছে, পাস্ট পারফেক্ট। মানে পাস্ট পারফেক্ট টেন্স যদি থাকে ইফের সাথে, পরে সাবজেক্টের পরে উড প্লাস ভার্ব 3 থাকবে। এই হলো ব্যাপার, আশা করি এটা বুঝতে পেরেছেন। তো সবাই এটা কমেন্টসে একটু লিখে দেন, ইফ রানা হ্যাড সিন মি, ইফ রানা হ্যাড সিন মি। এখানে আপনারা স্ট্রাকচারটা লিখে দেন যে ই প্লাস ভার্বের ই প্লাস পাস্ট পারফেক্ট টেন্স, ই প্লাস পাস্ট পারফেক্ট টেন্স, ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স লিখে কমেন্টস করেন সবাই। আমরা পরেরটায় যাই, এখানে কি আছে, এখানে দেয়া আছে ডু ইউ এনজয় টিচিং, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ, বলছে যে ডু ইউ এনজয় টিচিং, টিচিং এর নিচে আন্ডারলাইন দেওয়া আছে। তো এখন আন্ডারলাইন যে শব্দটা আছে, শব্দটা কি আসলে, এটা কি নাউন নাকি জেরান্ড নাকি পার্টিসিপল নাকি প্রোনাউন? আচ্ছা, এখন এখানে আমি আপনাদেরকে একটা কথা বলে দেই, সেটা হচ্ছে কোনো ভার্বের সাথে যদি আইএনজি দেখেন, তাহলে এখানে এটা দুইটা জিনিস হবে, হয় এটা প্রেজেন্ট পার্টিসিপল, এটা পার্টিসিপল হবে, নয় জেরান্ড হবে, হয় পার্টিসিপল হবে নয় জেরান্ড হবে। এখন আইএনজি একই জিনিস, কখন এটা পার্টিসিপল হবে কখন জেরান্ড হবে, মানে কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হলো এবং এটা যদি অ্যাডজেক্টিভের অর্থ দেয়, এটা যদি অ্যাডজেক্টিভের অর্থ দেয় তাহলে সেটা হয়ে যাবে পার্টিসিপল। আবার বলছি, ভার্বের সাথে ফেলের সাথে আইএনজি যুক্ত হলো, অর্থ দিল জেরান্ডের, ঠিক আছে, সরি অর্থ দিল অ্যাডজেক্টিভে। অ্যাডজেক্টিভ মানে কি, যেটা দোষ গুণ বোঝায় সেটা হলো অ্যাডজেক্টিভ। এটা তো আপনারা বুঝতে পারবেন যে এটা দিয়ে দোষ গুণ বোঝাচ্ছে কিনা। বিশেষণ যদি বোঝায় তাহলে সেটা হবে গিয়ে পার্টিসিপল, যদি অ্যাডজেক্টিভ বোঝায় তাহলে সেটা পার্টিসিপল। আর আইএনজি যুক্ত ভার্ব আছে বাট এটার অর্থটা নাউনের সাথে মিল করে, তাহলে সেটা হবে জেরান্ড। ঠিক আছে, জেরান্ড আর পার্টিসিপল নিয়ে আশা করি আপনাদের সমস্যার কথা, অনেকের এটা নিয়ে সমস্যা, জেরান্ড আর পার্টিসিপল অনেকে গোলায় ফেলে। তো আপনারা এখন থেকে গোলাবেন না, ঠিক আছে, এটা আপনাদের কাছে অনুরোধ রইল। আমি তো বাংলায় বললাম সবকিছু, তাই না, যে ভার্ব আইএনজি থাকলে হয় জেরান্ড হবে নয় পার্টিসিপল হবে। জেরান্ড কখন হবে, যখন ওই আইএনজি যুক্ত ভার্বটা দিয়ে নাউন বোঝাবে, অর্থাৎ কোনো কিছু নাম বোঝাবে, সেটা জেরান্ড হয়ে যাবে। আর যদি অ্যাডজেক্টিভ বোঝায় মানে দোষ গুণ বোঝায় তাহলে এটা পার্টিসিপল হয়ে যাবে। ব্যাস, তাহলে এখানে দেখেন আরেকটা জিনিস, এনজয়, এনজয় ভার্বের পরে, এনজয় ভার্বের পরে হয় নাউন হবে না হয় প্রোনাউন হবে। এনজয় ভার্বের পরে নাউন অথবা প্রোনাউন হবে। তো এখানে যেহেতু এটা আইনযুক্ত ভার্ব আসছে, এটা তো নাউন, এখানে এটা নাউন না, এখানে এটা প্রোনাউনও না, তাহলে নাউন যদি হয় তাহলে নাউন কোনটা হবে, এখানে এটা জেরান্ড হবে। কারণ আইনযুক্ত ভার্ব এটা মানে যেটা আইনযুক্ত ভার্ব হয় জেরান্ডের অর্থ করবে, সরি নাউনের অর্থ করবে, সেটাই হলো গিয়ে জেরান্ড। তাহলে এটা হবে জেরান্ড, টিচিংটা হবে জেরান্ড। আপনারা কি বুঝতে পেরেছেন? বুঝতে পারলে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে কমেন্টস করেন। এই জেরান্ড পার্টিসিপল নিয়ে অনেকের অনেক ধরনের কথা, ঠিক আছে, যে এটা কি, এটা বুঝি না, গুলে ফেলে। সো এটা যাতে না হয়, আমরা পরের সেন্টেন্সটা যে দেখি এখানে কি আছে। ইংলিশ ড্যাশ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, ইংলিশ এখানে সাবজেক্ট হিসেবে আছে। ইংলিশ এটা কোনো ব্যক্তি না, তো এটা নিজে কোনো কাজ করতে পারে না, এটা হলো কমন সেন্স। এই কমন সেন্স থেকে আপনি বুঝে নেবেন যে এটা কোনো অ্যাক্টিভ সেন্টেন্স হবে না, এটা প্যাসিভ হবে, এটা প্যাসিভ হবে মানে মজহুল হবে, মারুফ হবে না, মজহুল হবে। ঠিক আছে, তো তাহলে মজহুল যদি হয়, ইংরেজিতে মজহুল হতে হলে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে। সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে। তাহলে আমরা দেখি ক নাম্বারটা তো হবেই না, এখানে অক্সিলারি ভার্ব দেওয়া নেই, ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে, সো এটা হবেই না। আমরা খ নাম্বার দেখি, এখানে অক্সিলারি ভার্ব দেওয়া আছে বাট ভার্বের সাথে আইএনজি দেওয়া আছে, সো এটাও হবে না। খ নাম্বারটা কি দেওয়া আছে, খ নাম্বারটা দেওয়া আছে হ্যাজ বিন স্পোকেন, তাহলে অক্সিলারি ভার্ব দেওয়া আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল দেওয়া আছে, তাহলে এটা হতে পারে। গ নাম্বারটা কি, ঘ নাম্বারটা ওটা দেওয়া আছে, আর গ নাম্বারটা কি দেওয়া আছে, অক্সিলারি ভার্ব আছে, স্পোকেন দেওয়া আছে, মানে এই দুইটাই কিন্তু প্যাসিভে দেওয়া আছে। তাইলে এখন আমরা নেব কোনটা, আমরা করবোটা কি, দুইটাই তো সঠিক কথা অনুযায়ী, যেহেতু মজহুল আমাদেরকে করতে হবে। তো এখন আসলে এই যে ইংলিশ ভাষাটা, এটা এখন আমাদের যেতে হবে অর্থের দিকে, অর্থটা কি আসে। অর্থটা আমরা দুইভাবে অর্থটা করি, যদি বলি ইংলিশ হ্যাজ বিন স্পোকেন অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে ইংরেজিতে কথা বলা হয়েছে,
তার মানে এখন আর কথা বলা হয় না, কিন্তু ব্যাপারটা কি তাই? ব্যাপারটা তো তাই না। ইংলিশে আগেও কথা বলা হয়েছে, এখনো কথা বলা হচ্ছে, ভবিষ্যতে কথা বলা হবে। তার মানে এই সেন্টেন্সটা যদিও মানে গঠনগত দিক দিয়ে ঠিক আছে, কিন্তু অর্থগত দিক দিয়ে কথাটা একদমই সঠিক না, সো এটাও বাদ। তাহলে এখানে কি আছে? ইংলিশ ইজ স্পোকেন অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। ইংরেজি সারা বিশ্বে ইংরেজিতে কথা বলা হয়, এটা কিন্তু সত্য। আগেও বলা হয়েছিল, এখন মানে এটা সচরাচর সবসময় বলা হয়। তাহলে এটাই হবে সঠিক উত্তর, এটাই হবে সঠিক উত্তর। ইংলিশ ইজ স্পোকেন অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। সারা বিশ্বে ইংরেজিতে কথা বলা হয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এর চেয়ে বেশি বর্ণনা করতে গেলে প্যাচ লেগে যাবে, সো এই প্যাচের মধ্যে যেতে চাই না। আপনারা যারা বুঝতে পেরেছেন ইজ স্পোকেন লিখে কমেন্টস করেন, দ্রুত ইজ স্পোকেন লিখে কমেন্টস করেন। আমরা পরের সেন্টেন্সে চলে যাই। পরের সেন্টেন্স কি আছে এখানে? পরের সেন্টেন্স দেওয়া আছে হু উইল হেল্প ইউ। হু উইল হেল্প ইউ। হু উইল হেল্প ইউ দ্য প্যাসিভ ফর্ম অফ দিস। এটার প্যাসিভ সেন্স প্যাসিভ করতে হবে, মানে এটা মারুফ আছে, মারুফ আছে। এটা হলো ইস্তেফহামিয়া, ইস্তেফহামিয়া, জুমলায় ইস্তেফহামিয়া, মানে প্রশ্নবোধক বাক্য। সো এটাকে কি করতে হবে? এটা মারুফ আছে, এটাকে মাজহুল করতে হবে। ঠিক আছে, ইস্তেফহামিই থাকবে, বাট উই হ্যাভ টু ডু মাজহুল। আমাদেরকে এটা কর্মবাচ্য বানাতে হবে। ঠিক আছে, সো তাহলে কি করব? যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হলো এই যে হু আছে না, হু এর পরে এটাকে যদি আমরা প্যাসিভ করি, হু এর পরিবর্তে বাই হুম বসাতে, এটা হলো নিয়ম, সূত্র, সোজা কথা। হু যেখানে দেখবেন মারুফ মজহুল করতে হলে বা প্যাসিভ করতে হলে হু এর জায়গায় বাই হোম বসাতে হবে, বাই হোম বসাতে হবে। তারপর কি করতে হবে? তারপর বসাতে হবে অক্সিলারি ভার্ব। তারপরে কি বসাতে হবে? অক্সিলারি ভার্ব। তো অক্সিলারি ভার্বটা কি? আমরা আগে অক্সিলারি ভার্বটার টেন্স বুঝে আমরা অক্সিলারি ভার্বটা বের করব। তো এখানে সেন্টেন্সটা কি আছে? সেন্টেন্সটা আছে ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভের ক্ষেত্রে অক্সিলারি ভার্বটা হলো শ্যাল বি অথবা উইল বি। শ্যাল বি অথবা উইল বি। শ্যাল বি, এখানে উইল আছে যেহেতু উইল বি, এখানে অক্সিলারি ভার্ব উইল বি দেওয়া নাই, সো এটা ভুল। তারপরে কি দেওয়া আছে? দেওয়া আছে বাই হোম উইল ইউ হেল্প। বলেছি যে ফিউচার ইনডিফিনিট টেন্সের এই যে স্ট্রাকচারটা হলো প্যাসিভের ক্ষেত্রে উইল বি বসাতে হবে। সো এখানে কিন্তু বি নাই, উইল আছে বাট বি নাই, সো এটাও ভুল, এটা হবে না। আছে বাই হোম দেওয়া আছে উইল এর জায়গায় বি, এটা তো স্ট্রাকচার, তো উইলটা বসাতে হবে সাবজেক্টের পর আগে, আর বিটা বসাতে হবে সাবজেক্টের পরে। সেই ক্ষেত্রে সঠিক উত্তরটা হবে বাই হোম উইল ইউ বি হেল্প। 3 নাম্বারটা হবে, ক নাম্বারটা হবে, ক নাম্বার ইজ দ্য রাইট আনসার। Okay, so everybody, you have to comment here, and if you comment here, I think that your preparation will be perfect, and you will be able to gather lots of knowledge here. So do it whatever we are suggesting you. If you don't do it, you will suffer and you will forget it. So follow our instruction. আমরা পরের সেন্টেন্সটা যদি যাই, পরের সেন্টেন্সটা কি দেওয়া আছে? পরের সেন্টেন্সটা দেওয়া আছে আই অ্যাম ইউজ টু ইন ক্রাউডেড প্লেস। আই অ্যাম ইউজ টু ক্রাউডেড প্লেস, এটার অর্থটা না বুঝলে হবে, তারপর আমি অর্থটা বলে দেব। ইউজ টু, মনে রাখবেন ইউজ টু এটা একটা মডাল অক্সিলারি। ইউজ টু এটা হচ্ছে একটা মডাল অক্সিলারি। ইউজ টু এটা কিন্তু একটা ইউজ এর সাথে টু হবে অবশ্যই। ইউজ টু এটা একটা মডাল অক্সিলারি। মনে রাখবেন এই ইউজ টুর আগে যদি অক্সিলারি ভার্ব থাকে, ইউজ টুর আগে যদি অক্সিলারি ভার্ব থাকে, তাহলে ইউজ টুর পরে আইএনজি যুক্ত ভার্ব হবে। আমি কি বলছি? ইউজ টুর আগে, এখানে দেখেন এই ইউজ টু আছে, এর আগে কি আছে? এই যে অক্সিলারি ভার্ব আছে, তাহলে অবশ্যই পরে আইএনজি যুক্ত ভার্ব বসাতে হবে। এটা ম্যান্ডেটরি, বাধ্যতামূলক, ফরজ, এটা করতে হবে। তবে ইউজ টুর আগে যদি এরকম অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে কিন্তু আবার আইএনজি হবে না, তাহলে দিতে হবে ভার্বের বেস ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হবে। তাহলে এখানে এই দুইটা জিনিস আপনারা নোট করে রাখেন। ইউজ টু শব্দের আগে যদি অক্সিলারি ভার্ব থাকে, তাহলে পরে অবশ্যই আইএনজি যুক্ত ভার্ব হবে। আর ইউজ টুর আগে যদি অক্সিলারি ভার্ব না থাকে, সেই ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম বসাতে হবে, যেহেতু এটা মডাল অক্সিলারি। সো এইখানে ইউজ টু শব্দটা আছে, এর আগে দেওয়া আছে কি? এর আগে দেওয়া আছে অক্সিলারি ভার্ব। সো এখানে টু আইএনজি যুক্ত ভার্ব, টু আইএনজি যুক্ত ভার্ব কোথায় আছে আমরা দেখে নিই। ক নাম্বার টু ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে, সো এটা হবে না। খ নাম্বার টু ভার্বের পাস্ট ফর্ম দেওয়া আছে, এটাও হবে না। এখানে শুধুমাত্র আইএনজি যুক্ত ভার্ব আছে, এটাও হবে না। খ নাম্বার হলো গিয়ে সঠিক অ্যান্সার, টু আছে প্লাস আইএনজি যুক্ত ভার্ব আছে। সো এখানে উত্তর হবে খ, টু স্টার্টিং, খ টু স্টার্টিং। Okay, do you understand or not? If you understand, you must have to comment here that we understood and it is clear for us. Okay,
বি অ্যাক্টিভ ম্যান, অ্যাক্টিভ হতে হবে, চাঙ্গা হতে হবে, চাঙ্গা। চাঙ্গা না হলে হবে না, অ্যাক্টিভ থাকবে, কমেন্টস করতে হবে, বারবার প্রশ্ন করতে হবে, বুঝে নিতে হবে, ঠিক আছে? এইভাবে না করলে কিন্তু হবে না। আমরা এর পরেরটায় যাই। এর পরেরটায় কি আছে? পরেরটা এখানে দেয়া আছে স্পিচ ফুল অফ মেনি ওয়ার্ডস। এই স্পিচ মানে একটা বক্তব্য, ফুল মানে পরিপূর্ণ, অফ মেনি ওয়ার্ডস, মেনি ওয়ার্ডস মেনি মানে অনেক, ওয়ার্ডস মানে শব্দ, অনেক শব্দের সমন্বয়ে একটা বক্তব্য। মানে আমি একটা বক্তব্য দিলাম, বক্তব্যটা 1 ঘন্টার পর ঘন্টা খালি বলতেছি তো বলতেছি, তাহলে এটার ভিতরে অনেক শব্দ আছে না? এরকম অনেক শব্দওয়ালা যে বক্তব্য সেটাকে কি বলে? সেটাকে কি বলে? এটা একটা এক কথায় প্রকাশ আছে না, ইংরেজিতে এক কথায় প্রকাশ আছে, ঠিক আছে? ইংরেজিতে এক কথায় প্রকাশ আছে, সেটা কি? যেমন দেয়া আছে এখানে এ লার্জ স্পিচ, একটা বড় বক্তব্য, এটা হবে না। তারপরে দেয়া আছে অর্নামেন্টাল স্পিচ। অর্নামেন্টাল মানে এই যে বালাগাত ফাসাহাত পূর্ণ বক্তব্য আর কি, বালাগাত প্রাঞ্জল ভাষা। অর্নামেন্ট মানে হলো গিয়ে অলংকার। অলংকার শাস্ত্র কাকে বলে? মানে একটু সাজিয়ে গুছিয়ে বলা, এটা কি অলংকারমূলক বাক্য বলে। সো এটা বুঝাবে না। মেইডেন স্পিচ, মেইডেন স্পিচ মানে হলো প্রথম বক্তব্য, মানে অনেকে বক্তব্য দেয়, এর মধ্যে যে প্রথমে দেয় তাকে মেইডেন স্পিচ বলে। যেমন মেইডেন সেঞ্চুরি বলে না, যারা মেইডেন আশরাফুল হক, মানে বাংলাদেশের একজন খেলোয়াড় আছে মোহাম্মদ আশরাফুল, উনি প্রথম সেঞ্চুরি করেছেন মনে হয় 16-17 বছরে, খুব অল্প বয়সে তার মেইডেন সেঞ্চুরি। মেইডেন সেঞ্চুরি মানে প্রথম সেঞ্চুরি। আপনারা ক্রিকেট খেলা যদি দেখেন, কেউ যদি প্রথম সেঞ্চুরি করে তখন ধারাভাষ্যকার কিন্তু বলে যে ইটস ইজ মেইডেন সেঞ্চুরি, এটা তার প্রথম সেঞ্চুরি। ওকে, সো মেইডেন মানে প্রথম। আর এ ভার্বোজ স্পিচ, এ ভার্বোজ স্পিচ, এ ভার্বোজ মানে হলো অনেক শব্দ, এ ভার্বোজ মানে অনেক শব্দ সম্বলিত, স্পিচ মানে বক্তব্য, তখন অনেক শব্দ সম্বলিত বক্তব্য। তাহলে এটা হবে গিয়ে গ নাম্বারটা হবে গিয়ে সঠিক উত্তর, ঘ নাম্বারটা হবে গিয়ে সঠিক উত্তর, ঘোড়ার ঘ, এটা হবে গিয়ে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা এর পরেরটায় যদি যাই, পরেরটায় আমরা দেখি কি আছে। পরেরটা আছে দ্য এনিমি গেভ ইন অ্যাট লাস্ট, গেভ ইন অ্যাট লাস্ট। গেভ ইন শব্দের এটার আলাদা একটা অর্থ আছে। গেভ ইন এর অর্থ হলো মানে পরাজয় মেনে নেওয়া, বশ্যতা স্বীকার করা, পরাজয় মেনে নেওয়া। গিভ ইন শব্দের অর্থ হলো কোনো কিছু মেনে নেওয়া, বশ্যতা স্বীকার করা, সারেন্ডার, ঠিক আছে? তাহলে দ্য এনিমি গেভ ইন অ্যাট লাস্ট মানে শত্রুটি অবশেষে পরাজয় বরণ করলো বা বশ্যতা স্বীকার করলো বা মেনে নিল। তো গেভ ইন শব্দ, এখানে গেভ ইন শব্দের অর্থ কি? গেভ ইন শব্দের অর্থটা নিচে বের করতে হবে। ফেইন্টেড মানে মূর্ছা গেল, মুভ ব্যাক মানে পিছনে গেল, ফ্লেড অ্যাওয়ে মানে পালিয়ে গেল, আর ইয়ালডেড মানে হলো বশ্যতা স্বীকার করলো। ইয়ালডেড মানে বশ্যতা স্বীকার। তাহলে গেভ ইনের যে সমার্থক শব্দ বা অর্থ এটা হবে ইয়ালডেড মানে বশ্যতা স্বীকার করলো, ইয়ালডেড বশ্যতা স্বীকার করলো। আমরা পরের সেন্টেন্সে যদি যাই, পরের সেন্টেন্সে কি আছে দেখেন। পরের সেন্টেন্সে দেয়া আছে দ্য ফ্রেজ গেট দ্য এক্স, গেট দ্য এক্স, গেট দ্য এক্স এটা একটা ফ্রেজ, ইডিয়ম ফ্রেজ। এটার অর্থ অবশ্যই মেমোরাইজ করে রাখতে হবে, মুখস্থ করতে হবে। গেট দ্য এক্স মানে হলো চাকরি হারিয়ে, মানে চাকরি চলে যায় না মানুষের, সেটারে বলে গেট দ্য এক্স, চাকরি চলে যাওয়া, ঠিক আছে? চাকরি চলে যাওয়া, সোজা কথা, চাকরি চলে যাওয়া। তাহলে কি কি হবে উত্তরটা? গেট এ নিউ জব, নতুন জব পাওয়া, এটা হবে না। তারপরে কি দেওয়া আছে? কাট অফ রিলেশনশিপ, কাট অফ মানে বিচ্ছিন্ন করা, সম্পর্ক বিচ্ছিন্ন করা, গ নাম্বার, এটাও হবে না। তারপরে ঘ নাম্বারটা কি আছে? গেট অ্যান অপরচুনিটি, গেট মানে পাওয়া, অ্যান অপরচুনিটি মানে একটি সুযোগ সুবিধা, তাহলে একটা সুযোগ সুবিধা পাওয়া, এটাও হবে না। লুজ দ্য জব হবে, মানে চাকরি হারিয়ে ফেলা, লুজ দ্য জব চাকরি হারিয়ে ফেলা, চাকরি হারানো, ঠিক আছে? চাকরি খুইয়ে ফেলা। তাহলে তাহলে এখানে এটা হবে লুজ দ্য জব। প্রত্যেকে কমেন্টসে এটা লিখে যান, লিখে যান, তাহলে এটা মনে থাকবে, নাহলে কিন্তু মনে থাকবে না। আমরা তারপরের সেন্টেন্সটা যদি যাই, দ্য স্পেকটেটর ওয়াজ লেড ইন, দর্শক, গ্যালারিতে দর্শক থাকে না, সো দর্শকটি ছিল লেডি মানে মহিলা। এটাকে ট্যাগ কোয়েশ্চেন বলছে। তো ট্যাগ কোয়েশ্চেন যদি করতে হয়, আমরা জানি যে অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসতে হয়, মানে তো সামনে নিয়ে আসতে হলে, এবং এই সেন্টেন্সটা ট্যাগ যে আছে, ট্যাগ কোয়েশ্চেনটা যে আছে, ট্যাগ কোয়েশ্চেনের পূর্বের যে সেন্টেন্সটা, এটা যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে এটা নেগেটিভ বানাতে হবে। তো এটা অ্যাফার্মেটিভ দেওয়া আছে, তাহলে এটা নেগেটিভ বানাতে হবে, ওয়াজেন্ট বানাতে হবে। তারপরে সাবজেক্টের প্রোনাউন বসাই দিতে হবে। সাবজেক্ট আছে দ্য স্পেকটেটর,
যেহেতু এই দর্শক সে একজন মহিলা, তাহলে এটার প্রোনাউন হবে শি, তাহলে এটা হবে ওয়াজেন্ট শি। ওয়াজেন্ট শি কই আছে, এটা ইজেন্ট শি হবে না, যেহেতু ওয়াজ আছে অক্সিলারি ভার্ব। ওয়াজ শি হবে না, কেন হবে না, যেহেতু বাক্যটা আছে অ্যাফার্মেটিভ আর ট্যাগ কোয়েশ্চেনে নেগেটিভ করতে হবে, তাহলে নেগেটিভ হবে। এটা যেহেতু পজিটিভ দেওয়া আছে, এটাও হবে না। ঘ নাম্বারটা কি দেওয়া আছে, ওয়াজ শি নট, এটাও হবে না, কেন হবে না, কারণ এটাকে মানে সংক্ষিপ্ত ফর্ম বসাতে হবে। ওয়াজ নটের সংক্ষিপ্ত ফর্ম হবে ওয়াজেন্ট, এরপরে সাবজেক্ট বসা দিতে হবে এবং এরপরে এটা করতে হবে আর কি। তাই এই কারণে ঘ নাম্বারটা সঠিক না, উত্তর হলো গ নাম্বার সঠিক, ওয়াজেন্ট শি। ওয়াজেন্ট শি নেগেটিভ, যেহেতু এটা অ্যাফার্মেটিভ আছে, এটা নেগেটিভ হলো ওয়াজেন্ট। আর দ্য স্পেক্টেটর, যেহেতু সে একজন মহিলা, তো মহিলার এটার প্রোনাউন হবে শি, এই কারণে শি হয়েছে। ওয়াজেন্ট শি হলো সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরের সেন্টেন্সটায় যদি যাই, পরের সেন্টেন্সটা একটু দেখেন। নাও মেনি উমেন আর ওয়ার্কিং, মেনি উমেন আর ওয়ার্কিং, এখানে ওয়ার্কিং এর পরে সাধারণত তাহলে আউট, আউট মানে বাহির। মেনি উমেন ওয়ার্কিং আউট, অনেক মহিলা বাহির কাজ করে। হোম উইথ মেন, এটা হয় না অর্থটা। অফ, এটাও হয় না। তারপরে স্টেইং আউট মানে বাইরে অবস্থান করা, এটাও হয় না, কারণ এখানে একটা ভার্ব আছে, এই জায়গায় একটা ভার্ব আছে, এটাও হবে না, এটা হবে না, এটা হবে না। আউটসাইড, আউটসাইড মানে বাহিরে। আউটসাইড হোম মানে ঘরের বাইরে, উইথ মেন পুরুষদের সাথে। তাহলে নাও মেনি ওমেন আর ওয়ার্কিং আউটসাইড হোম উইথ মেন, আজকা মানে এখন মেয়েরা পুরুষদের সাথে ঘরের বাইরে কাজ করছে, তাহলে আউটসাইড হবে, উত্তর হবে ঘ, আউটসাইড হবে। ওকে, এখানে যদি অফ দেওয়া আছে কিন্তু অফটা সঠিক না, অফটা সঠিক না, আমরা এটা আউটসাইড হবে। ওকে, এটা একটু সবাই কারেকশন করে নেন, সবাই কারেকশন করে নেন, এটা আউটসাইড হবে। আচ্ছা, আমরা পরেরটায় যাই। কমেন্টসের কি অবস্থা, সবাই কি কমেন্টস টমেন্টস করতেছেন? বেশি বেশি করেন, কমেন্টস না করলে কিন্তু হবে না বস, পরিশ্রম করতে হবে, পরিশ্রম করতে হবে, পরিশ্রম ছাড়া, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, একটা কথা আছে না, ইন্ডাস্ট্রি ইজ দ্য কে টু সাকসেস। আপনাকে পরিশ্রম করতেই হবে, পরিশ্রম ছাড়া সফল হওয়া যাবে না, কমেন্টস করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। আচ্ছা, পরের সেন্টেন্সটা আমরা দেখে নিই। ডিসিট, এটা নন ভার্ব দেওয়া আছে, ডিসিট এটার ভার্ব বের করতে হবে। ডিসিভিং হবে না, ভার্ব কোনো সময় আইএনজি যুক্ত হয় না। ডিসিসিভ এটা হয় না, আইভি যোগ করে এটা পার্টস অফ স্পিচ অন্য একটা হয়ে যায়, ফুল অ্যাডজেক্টিভ হয়ে যায় ফুল যোগ করে, তাই না? সো ডিসিভ হবে কি সঠিক উত্তর, ডিসিভ। ওকে, ডিসিভ, ডিসিটের ভার্ব হলো গিয়ে ডিসিভ, এটা মনে রাখতে হবে। ডিসিট এর ভার্ব হলো গিয়ে ডিসিভ। আমরা পরের সেন্টেন্সে চলে যাই। পরের সেন্টেন্সটা কি দেয়া আছে, দ্য সিঙ্গুলার ফর্ম অফ ক্রাইটেরিয়া। সিঙ্গুলার প্লুরাল করা থেকে আপনারা পাবেনই, যেমন লাউস, লাইস, এজেন্ডা, এজেন্ডা, মিডিয়া, মিডিয়াম, তারপর ওই যে গত ক্লাসে পড়াইছি রেফারেন্ডাম, ঠিক আছে? এইগুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলো পরীক্ষা আসবে আপনাদের, এগুলো পরীক্ষায় আসবে, খুবই ইম্পর্টেন্ট সিঙ্গুলার। তাহলে আজকে আপনারা পেয়েছেন ক্রাইটেরিয়া, এরপরে হয়তো পাবেন মিডিয়া, এজেন্ডা, এইগুলো কিন্তু পরীক্ষা আসে। লাউস, লাইস, ঠিক আছে? লাউসের প্লুরাল হলো গিয়ে লাইস। ওকে, মিডিয়ার প্লুরাল হচ্ছে সরি, মিডিয়ামের প্লুরাল হচ্ছে মিডিয়া, ঠিক আছে? তারপরে এজেন্ডাম, রেফারেন্ডাম, এগুলো জানবেন। সেখানে এই যে ক্রাইটেরিয়া দেওয়া আছে, ক্রাইটেরিয়া কিন্তু প্লুরাল, ঠিক আছে? ক্রাইটেরিয়া হলো প্লুরাল, আর ক্রাইটেরিয়া এটা হবে ক্রাইটারিয়াম, হবে না, ক্রাইটারিও হবে না, ক্রাইটারিয়াস হবে না, এটা হবে ক্রাইটেরিয়ান। ক্রাইটেরিয়াস এটা কিন্তু প্লুরাল, ঠিক আছে? সো এটাও হবে না। এই ক্রাইটারিয়ান, ক্রাইটারিয়ান হলো সিঙ্গুলার ফর্ম, ক্রাইটেরিয়ার সিঙ্গুলার ফর্ম হলো ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়ার সিঙ্গুলার ফর্ম হলো ক্রাইটেরিয়ান, ক্রাইটেরিয়ান। ওকে, আমরা পরেরটায় যাই। তারপরে সেন্টেন্সটা কি দিয়েছে, দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশনের অ্যাডজেক্টিভ ফর্ম হবে এখানে কন্ট্রিবিউটিভ, এটা হবে না, কন্ট্রিবিউট হবে না, এটা ভার্ব, কন্ট্রিবিউটেডও হবে না, এটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সো এইখানে এটা হবে কন্ট্রিবিউশনাল। এটা 18 শতকের শুরুর দিকে এটা অ্যাডজেক্টিভ হিসাবে কাউন্ট করা হয়েছে, ঠিক আছে? অ্যাডজেক্টিভ হিসাবে কাউন্ট করা হয়েছে কন্ট্রিবিউশনের অ্যাডজেক্টিভ হিসাবে। এটা অক্সফোর্ড ডিকশনারিতে আছে। সো এখানে এটা কন্ট্রিবিউশনাল হবে, কন্ট্রিবিউশনাল। আমরা পরের সেন্টেন্সে যাই। পরের সেন্টেন্স, মুভ অ্যান্ড ডাই, মুভ অ্যান্ড ডাই, মেক ইট সিম্পল। আমরা জানি 3 প্রকার সেন্টেন্সের কথা, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড।
তো এই হলো ব্যাপার। এখন ব্যাপার হচ্ছে এটা কম্পাউন্ড সেন্টেন্স দেওয়া আছে। কম্পাউন্ড সেন্টেন্সটা কি, দুইটা অংশকে কনজাংশন দ্বারা যুক্ত করা, অ্যান্ড দ্বারা, অর দ্বারা বা বাট দ্বারা যুক্ত করা। যদি কম্পাউন্ড সেন্টেন্সটাকে অর দ্বারা যুক্ত করা থাকে, অর দ্বারা যুক্ত করা থাকলে সিম্পল সেন্টেন্সে উইদাউট দিয়ে শুরু হয়। মনে রাখবেন দুইটা জিনিস আমি বলবো এখানে এটা বোঝার জন্য। যদি কম্পাউন্ড সেন্টেন্সে আপনারা দেখেন অ্যান্ড মানে অর আছে, অর কি আছে, অর, তাইলে সেন্টেন্সটা, সিম্পল সেন্টেন্সটা শুরু হবে উইদাউট দিয়ে। আর যদি দেখে অ্যান্ড আছে, অ্যান্ড, তাহলে সেন্টেন্সটা শুরু হবে বাই দিয়ে। বাই এর পরে ভার্বের সাথে আইএনজি, বাই এর সাথে এরপরে ভার্বের সাথে আইএনজি। তাহলে এখানে ইফ আছে, এটা তো হবেই না। উইদাউট আছে, এটাও হবে না, বলে দিলাম উইদাউট থাকলে অর হতে হয়, তো এখানে তো অর নেই, আছে অ্যান্ড, তাহলে এটাও হবে না। ইফ আছে, এটা তো হবেই না, একদম না যায় সেন্টেন্স। সো তাহলে এখানে সঠিক উত্তরটা হবে খ, বাই মুভিং ইউ উইল ডাই। যদি তুমি নড়চড় করো তাহলে তুমি মারা যাবা, মুভ অ্যান্ড ডাই, নড়াচড়া করো এবং মরে যাও, তার মানে নড়াচড়া করলে মরে যাবা। তাহলে এখানে উত্তর হবে, সঠিক উত্তর হবে খ, সঠিক উত্তর হবে খ। এবং নিয়মটা যে আমি বলে দিলাম, হ্যাঁ, যারা উইদাউট মুভিং ইউ উইল ডাই দিচ্ছেন তাদেরটা হচ্ছে না, সরি, আই এম সরি টু সে। মানে যদি এটা মুভ অর যদি থাকতো তাহলে কিন্তু উইদাউট দিলে হতো, যেহেতু অর নাই তাহলে এখানে হবে এখানে হবে ইয়ে কি হবে, এখানে হবে অ্যান্ড আছে যেহেতু, এখানে বাই হবে। ওকে, যারা উইদাউট দিছেন এটা ভুল হবে। আমরা পরের সেন্টেন্সটা যাই। পরের সেন্টেন্সটা কি আছে, দ্য সিনোনিম মানে মোরাদেব, সমর্থক শব্দ ইন্টিমিডেট। ইন্টিমিডেট, ইন্টিমিডেট হলো ভয় দেখানো, ভয় দেখানো, ভয় দেখানো। উইকেন্ড মানে হলো দুর্বল করা, ডিপ্রেস মানে হতাশ হওয়া, এনকারেজ মানে সাহস দেওয়া, ফ্রাইটেন মানে ভয় দেখানো। তাহলে ইন্টিমিডেটের সমার্থক শব্দ হলো ফ্রাইটেন মানে ভয় দেখানো, ফ্রাইটেন মানে ভয় দেখানো, ফ্রাইটেন ভয় দেখানো। সবাই কমেন্টস করেন, কমেন্টসে জানিয়ে দেন এটা। ফ্রাইটেন হচ্ছে। আমরা পরের সেন্টেন্সটা যাই, 43 নম্বর সেন্টেন্স। এখানে কি দেয়া আছে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরটা দিতে হবে। মনে রাখবেন এখানে এ ফিউ নাম্বার, এ ফিউ নাম্বার, এ ফিউ নাম্বার, এ স্মল নাম্বার দেয়া আছে। আচ্ছা, এ স্মল নাম্বার দিয়ে বলি, এ স্মল নাম্বার যদি আসে সেই ক্ষেত্রে অক্সিলারি ভার্বটা হবে সিঙ্গুলার, অক্সিলারি ভার্বটা হবে সিঙ্গুলার, মনে রাখবেন। এ স্মল নাম্বার যদি আসে তাহলে অক্সিলারি ভার্বটা হবে সিঙ্গুলার। যেহেতু এখানে ওয়্যার প্লুরাল দেওয়া আছে তার মানে এটা ভুল, এটা হবে না। তারপরে এরপরে আরেকটা জিনিস হচ্ছে, এ ফিউ নাম্বার যদি আসে, এ ফিউ নাম্বার যদি আসে এরপরে নাউন আসবে, নাউনটা হবে প্লুরাল, ভার্বটা হবে প্লুরাল, নাউনটা হবে প্লুরাল, ভার্বটা হবে প্লুরাল। এ নাম্বার যদি আসে এরপরে অবশ্যই নাউনটা প্লুরাল হবে। তাহলে আমরা দেখি এখানে এই নাম্বার উপরে কোন কোন জায়গায় নাউন আছে। গ নাম্বারটা দেখি, নাম্বার অফ দেওয়া আছে, এরপরে নাউন আছে স্টুডেন্ট, স্টুডেন্টটা সিঙ্গুলার দেওয়া আছে, সো এটা ভুল, ঠিক আছে। তারপরে খ নাম্বারটা যদি আমরা দেখি, এ ফিউ নাম্বার অফ দেওয়া আছে, স্টুডেন্ট দেওয়া আছে, নাউনটা প্লুরাল দেওয়া আছে, হইলো, কিন্তু ভার্বটা কিন্তু প্লুরাল দেওয়া নাই, দেওয়া আছে ওয়াজ, এই কারণে এটাও ভুল। তাহলে এই ক নাম্বারটা কি দিয়েছে, এ ফিউ নাম্বার অফ স্টুডেন্টস, এখানে ফিউ নাম্বার অফ এর পরে স্টুডেন্টস, এটা প্লুরাল দেওয়া আছে, এটা সঠিক। এরপরে ভার্ব, অক্সিলারি ভার্বটা প্লুরাল দেওয়া আছে, এটা সঠিক। সো এটাই হলো গিয়ে কারেক্ট অ্যান্সার। ক নাম্বারটা হবে কি সঠিক অ্যান্সার, 43 ক নাম্বার হবে সঠিক অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরের সেন্টেন্সটা যাই। পরের সেন্টেন্স কি আছে, দ্য অ্যান্টোনিম, অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ অফ দ্য ওয়ার্ড ডিলেট। ডিলেট মানে কি, কেটে দেওয়া, বাদ দেওয়া বা সরায় ফেলা, এটাই তো। সো এটার বিপরীত শব্দ কি হবে, বিপরীত শব্দ হলো রাখা কোনো কিছু, তাই না। তাহলে স্টার্ট মানে শুরু করা, এটা হবে না, এক নম্বরে বাদ। ডিলে মানে দেরি করা, এটাও হবে না। হাইড মানে লুকানো, এটাও হবে না। ইনসার্ট, ইনসার্ট মানে কোনো কিছু ইনসার্ট করা, ঢুকানো বলে না, ইনসার্ট করা। আর ডিলেট মানে হলো বাদ দেওয়া, তাহলে ডিলেটের বিপরীত শব্দ হলো ইনসার্ট। উত্তর গ, গ হলো গিয়ে সঠিক। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। কমেন্টস 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 করতে ভুলবেন না, কমেন্টস যত বেশি কমেন্টস করবেন ততই আপনাদের পড়া হয়ে যাবে। মোহাম্মদ আকরাম হোসেন, অপশন ক খ দিয়ে হবে না, অপশনটা লিখতে হবে। আমরা 45 নম্বরে চলে যাই। এখানে কি আছে একটু দেখি। a letter is going to be written by me, a letter is going to be written by me। এই যে is going to be,
এটা একটা মোডাল অক্সিলারি, ঠিক আছে। ইজ গোয়িং টু বি, হ্যাজ টু বি, হ্যাড টু বি, এম টু বি, এটা হলো মোডাল অক্সিলারি। এটাতে যদি প্যাসিভ করতে হয় তাহলে পরের অংশটা দিয়ে সাধারণত করতে হয়। যেমন এখানে দেয়া আছে কি রিটেন বাই মি, তাহলে এই মি আছে না, মির অবজেক্টিভ ফর্ম আছে, তাহলে এটা সাবজেক্টিভে নিয়ে আসতে হবে আইটাকে এখানে নিয়ে আসতে হবে, তাহলে হয়ে যাবে। মানে মোডাল অক্সিলারির আগে কি করতে হবে, আইটা নিয়ে আসতে হবে। আর আয়ের সাথে ইজ হয় না, এর সাথে হয় এম, তাহলে আই এম গোয়িং টু রাইট, এটা তখন যেহেতু অ্যাক্টিভ আমরা করব তাহলে এটা তো আর রিটেন হবে না, এটা রাইট হয়ে যাবে, আর বিটা তখন আর থাকবে না। তাহলে হবে আই এম গোয়িং টু রাইট এ লেটার, আই এম গোয়িং টু রাইট এ লেটার। তো কোথায় আছে এটা, তো এখানে দেয়া আছে আই এম গোয়িং টু রাইট এ লেটার। আনসার ক নাম্বার হবে সঠিক, খ ভুল, গ ভুল, ঘ ভুল, ঠিক আছে। না বুঝ, এটা একটু ডিফিকাল্ট লাগতে পারে, আপনারা কমেন্টসটা বারবার দেখে নেবেন। আই এম গোয়িং টু রাইট এ লেটার, ঠিক আছে। আমরা পরের সেন্টেন্সটা যাই, কি আছে পরের সেন্টেন্সটায়, বিট অ্যাবাউট দ্য বুশ। এখানে সঠিক উত্তরটা আসলে কোথাও দেয়া নেই, মানে কোনো কিছু একটু ঝাপসা বা অস্পষ্টভাবে কোনো কিছু দেখা, ঠিক আছে। তো এখানে অন্ধের কি বা রাত্রি কি বা দিন, এটাও হবে, এটা হবে না। এটা একটা ফ্রেজ, ঠিক আছে, এটা একটা প্রবাদ, তন্ন তন্ন করে খোঁজে, এটাও হবে না। যেখানে দেখিবে সায়রিয়া দেখো, এটাও হবে না আমাদের। এটা অথৈ সাগরে ভাষা, অথৈ সাগরে ভাষার সাথে এটার একটা মিল আছে, ঠিক আছে। অথৈ সাগরে ভাষার সাথে এটার একটা মিল আছে, মানে কোনো কিছু খুঁজে না পাওয়া আর কি, বিটা বোর্ড দ্য বাস এরকম। Did you understand? So comment here, I am waiting for your comments. Oh my god, it's 11:30 now. So ওকে, আর 4টা আছে, আমি শেষ করে দিচ্ছি। এখানে মূলত কোনোটাই সঠিক হয় না, মানে ইরিলেভেন্ট বলে না, অপ্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিকও আমরা বলতে পারি, ইরিলেভেন্ট, অপ্রাসঙ্গিক। সো এখানে এটাই হবে, অথৈ সাগরের ভাষা, এটাই কিছুটা আর কি এটার সাথে মিল হয়, ঠিক আছে। এখানে যদিও যেখানে দেওয়া আছে এটা ভুল, এটা আমরা ফলো করবো না, আমরা 1 নাম্বারটা দেখব। তারপরে আমরা দেখি ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা কারেক্ট ট্রান্সলেশন কি দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে, ক নাম্বারটা দেওয়া আছে স্মোকিং ইজ ব্যাড, ব্যাড মানে হলো খারাপ, খারাপ আর ক্ষতিকর তো একই জিনিস না, তাহলে এটা হবে না, এটা বাদ। স্মোকিং ইজ টেলিং আপন দ্য হেলথ, টেল আপন মানে ক্ষতি করে, ক্ষতি করে। তো আর স্মোকিং ইজ টেলিং আপন হেলথ মানে হলো ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতি করতেছে, কন্টিনিউয়াস টেন্স আছে, তাহলে এটাও হবে না। তারপরে কি দেওয়া আছে, স্মোকিং ওয়াজ এ ব্যাড হ্যাবিট, এ ব্যাড হ্যাবিট দেওয়া আছে, অভ্যাস, খারাপ অভ্যাস, তো এটাও হবে না। স্মোকিং ইজ ডেঞ্জারাস, ডেঞ্জারাস মানে ইনজুরিয়াস মানে ক্ষতিকর, তাহলে এই ঘ নাম্বারটা হবে কি সঠিক, স্মোকিং ইজ ডেঞ্জারাস ফর হেলথ বা স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ঠিক আছে। আমরা পরেরটায় চলে যাই, পরেরটায় কি আছে দেখে নেই। পরেরটা হচ্ছে হি ভিজিটস স্কুল অফ অ্যান্ড অন, অফ অ্যান্ড অন মানে হলো মাঝে মাঝে, আর মাঝে মাঝে এটা রেগুলারলি কি হয়, রেগুলারলি মানে নিয়মিতভাবে, নেভার অ্যাট অল মানে কখনোই না, ফ্রিকুয়েন্টলি মানে বারবার, অকেশনালি মানে মাঝে মাঝে। তাহলে অফ অ্যান্ড অন এর অর্থ হলো মাঝে মাঝে, সে মাঝে মাঝে স্কুল পরিদর্শন করে, অকেশনালি হবে সঠিক উত্তর, অকেশনালি হলো সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তরটা লিখে কমেন্টস করেন। পরেরটায় আমরা চলে যাই, পরেরটায় চলে যাই। পরেরটায় কি দেওয়া আছে, আই হ্যাভ লেফট দ্য রুম বাট, বাট দেওয়া আছে, বাটের আগে যেই টেন্স থাকে পরে ওই টেন্স থাকে, বাটের আগে দেওয়া আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সো বাটের পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, তাহলে হি এর সাথে হ্যাজ হবে, হি হ্যাজ এন্টার্ড হবে, সঠিক উত্তর হবে হ্যাজ এন্টার্ড,
প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব 3, তাহলে হ্যাজ আছে যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাজ এন্টার ভার্বের পাস্ট পার্টিসিপল দেওয়া আছে, এন্টার্স হবে না, এটা প্রেজেন্ট ভার্ব 1, এন্টার্ড এটা হবে না, এটা ভার্ব 2, ইজ এন্টারিং এটা তো হবেই না, এটা কন্টিনিউয়াস। তাহলে গ নাম্বারটা হবে গিয়ে সঠিক উত্তর। কেন? এই বাট মনে রাখবেন, বাটের আগে যেই টেন্স থাকে পরেও সেই টেন্স হবে, আর সেই টেন্সটা হলো গিয়ে গ। আশা করি বুঝতে পেরেছেন। তারপরেরটা আমরা যাই, এখানে কি দেওয়া আছে 50 লাস্ট নাম্বার, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ। এটার অ্যাপ্রোপ্রিয়েট মিনিং হলো বাই ইউর ওয়াচ, মানে আপনার ঘড়িতে সময় কত, আপনার ঘড়িতে সময় কত। সাধারণত এই ওয়াচের আগে বাই বসে, সোজা কথা, ওয়াচের আগে বাই বসে। তো আজকে এই পর্যন্তই আমাদের ক্লাস। আপনাদের আগামীকাল আপনাদের একটা পরীক্ষা হবে, আমি কমেন্টসে আপনাদেরকে জানাবো যে আপনারা কোন সময় পরীক্ষাটা দিতে চান। তো ওই টাইমটা আমারে বলবেন, ওই টাইমে আমি আপনাদের একটা পরীক্ষা নেব, এইটার উপরে একটা পরীক্ষা নেব, এবং এর আগে যে ক্লাসটা হয়েছে ওইটার উপরে একটা পরীক্ষা নেব। পরীক্ষাটা হবে দুই রকম, ওয়ান ওয়ার্ড হবে 20 মার্কের আর এমসিকিউ হবে 30 মার্কের। ঠিক আছে, এইভাবে 30 আর 50 100 মার্কের পরীক্ষা হবে আগামী ক্লাস। তো আগামী ক্লাসের পরীক্ষার জন্য আপনারা প্রস্তুতি নেন, ভালো করে পড়েন এবং ভিডিওটা বারবার দেখেন। যদি না বুঝে থাকেন আমাকে প্রশ্ন করতে পারবেন, নক দিতে পারবেন, কোনো সমস্যা নেই। অনেক সময় হয়ে গেছে, 11:30 বেজে গেছে, আর কোনো কথা বলছি না, আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।